ক্র্যাকিট সম্পর্কে একটু বলে নিই, তারপর আমরা ক্লাসে এগোচ্ছি। হ্যাঁ, প্রথমে দেখো ক্র্যাকিট আমরা এই ইনস্টিটিউটটা হচ্ছে বিগত 3.5 বছর ধরে চালাচ্ছি, মানে 3.5 years। এটা আগে জানা উচিত তোমার ক্র্যাকিট সম্পর্কে। এমনিতে 5 বছর ধরে আমি পড়াই, কিন্তু তারপরে ইনস্টিটিউটের আকার নিয়েছে 3.5 বছর আগে। এই 3.5 বছরে আমরা প্রচুর সাকসেস স্টোরি পেয়েছি, এটাই তোমাকে সবার প্রথম জানতে হবে। মানে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে আসলে সবার প্রথমে এটাই জানা উচিত যে এখান থেকে কতজন চাকরি পেয়েছে, তাই না? তুমি কোনো দোকানে যদি যখন শাড়ি কিনতে যাও, জামা কিনতে যাও, তুমি কি বলবে? তুমি দেখবে না কোয়ালিটি কেমন, বা লোকের কাছ থেকে ফিডব্যাক নেবে কিনা, বা ফ্লিপকার্টে কিছু কিনছো কি করবে, লোকের কাছ থেকে ফিডব্যাক নেবে তো একটা, যে কেমন রিভিউ কেমন। সেটাই বলে দিই যে আমাদের এখান থেকে বিগত বছরে বাবু এখন অব্দি 5 জন সিজিএল এ চাকরি পেয়েছে। সিজিএল মানে এই জাস্ট 3.5 বছরের যে স্প্যান, সেই স্প্যানে 5 জন সিজিএল এ চাকরি পেয়েছে। সিজিএল কেন বললে? সিজিএল হচ্ছে, তুমি যত রকম পরীক্ষার কথা বললে তার যদি ছাদ বলো, মানে মাথার ছাদ বলো, তাহলে সেটাই হচ্ছে সিজিএল। কেন বলছি দেখো, সিজিএল পড়লে নিচের যে পরীক্ষাগুলো হলো না, এমটিএস বললে, গ্রুপ ডি বললে, এনটিপিসি বললে, সবই এর তলায় পড়ে। মানে এর সিলেবাস হচ্ছে আপার মোস্ট সিলেবাস। এর সিলেবাস কভার করলে তুমি এর নিচে সব পরীক্ষার সিলেবাস কভার করে নিতে পারবে। কথা বলছি সেগুলো নিয়ে। সিজিএল এ 5 জন পেয়েছে, 2 জন সিএইচএসএল এ চাকরি পেয়েছে। সিএইচএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। সিএইচএসএল থেকে সিজিএল এ চাকরি পাওয়া সহজ, কারণ সিএইচএসএল এ কম্পিটিশন অনেক বেশি। এমটিএস এ 2 জন চাকরি পেয়েছে, একজন এবছর ক্লিয়ার করেছে, রেজাল্ট বেরোয়নি। তো বেরোলে তারও হয়ে যাবে, কারণ ওই ওয়াকিং যেটা থাকে এমটিএস এ, সেটা ওর ক্লিয়ার হয়ে গেছে, এবার রেজাল্ট এখনো বেরোয়নি। এনটিপিসি পরীক্ষা বাবু এখনো অব্দি হয়নি, এই সেন্টার খোলার পরে অনেকদিন পরে হচ্ছে। তো এই বছর আমরা এনটিপিসি রেগুলার মক নিচ্ছি। আমাদের এখানে দেখো মক রুম আছে, এখানে মক রুমে বসে অনলাইনে টেস্ট নেওয়া হয়। মানে ওরকম না যে পেন পেপারে টেস্ট দিচ্ছ বা ওএমআর শিটে টেস্ট দিচ্ছ। ওএমআর শিটে টেস্ট দিলে তুমি সত্যিকারের পরীক্ষার অ্যাম্বিয়েন্সই পাবে না। মানে যত পরীক্ষা তোমরা বললে আমাকে, সব পরীক্ষা সিবিটি হয়। সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেস টেস্ট। কম্পিউটারে পরীক্ষা দেওয়ার এক্সপোজার না থাকলে না, তুমি ওখানে গিয়ে বোকা হয়ে যাবে। মানে তুমি মনে করো পেন পেপারে সলভ করছো, হঠাৎ করে কম্পিউটারে গিয়ে পরীক্ষা, কাকে 7 নেক্সট বলে, কাকে মার্ক ফর রিভিউ বলে, অনেক ব্যাপার থাকে। সেগুলো সব আমরা ট্রেন করে দিই, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের কম্বাইন্ডে এই অবধি আমাদের হচ্ছে সাকসেস স্টোরি। মানে কম্বাইন্ড বলতে আমরা বুঝি হচ্ছে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল। বাবু জিডি কনস্টেবল এবছর আমাদের 5 জন চাকরি পেয়েছে। যাই হোক, বলে দিই এটাকে আমরা সাব কোর্স হিসেবে ধরি। এইগুলো পড়লে এটা অটোমেটিক্যালি বেরিয়ে যায়। মানে জিডি কনস্টেবলের খুবই বেসিক একটা জায়গা। মানে তুমি যদি সিজিএল এর জন্য পড়ো, তো জিডি কনস্টেবল পেপার দেখলে তোমার হাসি পাবে বাবু। মানে যারা জিডির জন্য যাই বললে, এখান থেকে 5 জন এবছরই পেয়েছে, আগের বছরও 3-4 জন পেয়েছে। জিডি কনস্টেবল এক্সাক্ট ফিগার আমার মনে নেই। সমস্ত কিছু আমাদের ক্র্যাকিটের পেজে দেওয়া আছে, ফেসবুকে আমাদের একটা পেজ আছে ক্র্যাকিট বলে, ওখানে সমস্ত প্রিভিয়াস ইয়ার যারা যারা চাকরি পেয়েছে সবকিছু বলা আছে। এবছরই 5 জন পেয়েছে জিডিতে। এবার তার আগের বছর 2-3 জন পেয়েছিল। আমি ওরা কেউ জিডির জন্য পড়তো না, মানে এরকম বলে এরকম কোনো কোর্সই হয় না যে শুধু জিডির জন্য পড়াবো আমি তোমাকে। তোমাকে শুধু জিডির জন্য পড়াবে মানে সহজ সহজ অঙ্ক করে ছেড়ে দেবো। যেটা সত্যি কথা সেটা তুমি শুনে নাও। জিডি কনস্টেবলের কোশ্চেন লেভেল ডিফিকাল্টি খুব কম থাকে, মানে যেটা সিজিএল এ থাকে তার 20%-ও থাকে না। এবার যদি তুমি মনে করো জিডি কনস্টেবলের জন্য পড়বো বললে অনেকে আমাকে, এমটিএস এর জন্য পড়বো, তুমি তাহলে জল ভাত কয়েকটা অঙ্ক শিখে নিয়ে চলে গেলে, দেখা গেল যে জিডি কনস্টেবলটা তোমার হলো না, বাকি আর তো কোনো তোমার সাথে অপশনই থাকলো না। তোমাকে একটু আলটিমেট লেভেলে পড়াশোনা করতে হবে, না হাই লেভেল অব্দি যেতে হবে, একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল অব্দি উঠতে হবে। মানে তুমি যদি সিজিএল করে নাও, তাহলে এই নিচের কোর্স গুলো অটোমেটিক্যালি কভার আপ হয়ে যায়। এটা বুঝতে আগে তোমাকে হবে। মানে সিজিএল এ যেমন অঙ্ক থাকে, রিজনিং থাকে, জিএস থাকে, আর ইংলিশ থাকে, তো ওর যে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল, ওটা কভার আপ হলে নিচের পরীক্ষাগুলো অটোমেটিক্যালি কভার আপ হয়ে যায় বাবু। তার জন্য আলাদা করে কেউ বলতে পারো না যে এমটিএস এর জন্য পড়বো, কারণ এমটিএস ও পার্সেন্টেজ আছে, জিডি কনস্টেবলের পার্সেন্টেজ আছে, আবার সিজিএল ও পার্সেন্টেজ আছে। সিজিএল এর পার্সেন্টেজের অঙ্ক করে তুমি এমটিএস বা জিডি কনস্টেবলের পার্সেন্ট বা রেলের গ্রুপ ডি যদি দিতে যাও, তখন জল আর ভাত মনে হবে তোমার। তুমি কি চাও এখানে সহজ সহজ অঙ্ক করবো, মানে একদম জল ভাত অঙ্ক করবো, মানে যেটাতে করে আমার মন খুব খুশি থাকবে, আমি ভাববো যে আমি অঙ্ক শিখে গেছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি বোকা হয়ে গেলাম? এটা চাইছো না এখানে একটু অ্যাডভান্স লেভেল অব্দি পড়াশোনা করে পরীক্ষার হলে সহজ কোশ্চেন চাইছো? কোনটা চাইছো তুমি? সেকেন্ড ডেটটাই চাইছো অবভিয়াসলি। সেজন্য আমাদের ওইভাবেই পড়ানো হয়। এটা কম্বাইন্ডের মধ্যে এগুলো আছে। এছাড়া আমাদের কম্বাইন্ড আছে আরআরবি, এনটিপিসি, যেটাকে আমরা এখন প্রচন্ড ফোকাস দিয়ে করাচ্ছি। অনেকদিন পরে হচ্ছে পরীক্ষাটা, এবং জেনে রাখো প্রতি বছর হবে কিন্তু এখন। মানে এটা কিন্তু ক্যালেন্ডার দিয়েছে, মানে এবছর হচ্ছে, এবছর হওয়ার পর আবার পরের বছর হবে, তারপরের বছর হবে, হতেই থাকবে এখন। বুঝতে পেরেছো? এনটিপিসি আর আরবি গ্রুপ ডি, এই দুটোর আমাদের মক টেস্ট শুরু হয়ে গেছে। আমাদের যারা যারা মনে করো আগে থেকে অ্যাডমিশন নিয়েছিল তাদের মক টেস্ট চলছে। তোমরা ভর্তি হলে তোমাদেরও মক টেস্ট আমরা চালু করবো। ফুল লেন্থ মক টেস্ট করাই, প্রচুর মক টেস্ট না হয়, সেকশনাল টেস্ট না হয়, মান্থলি টেস্ট না হয়, উইকলি টেস্ট না হয়, সবকিছু করে আমরা পুরোটাকে শেষ করি। এবার পুরো ব্যাপারটা এটা হচ্ছে কম্বাইন্ডের মধ্যে পড়ে। বুঝতে পারছো? এবার কি কি বললাম? সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, আরবি, এনটিপিসি, আরবি গ্রুপ ডি। এবার তুমি ডাব্লিউবিপি বলতে পারো।
ডাব্লিউবিপি এসআই বলো, ডাব্লিউবিপি কেপি এসআই বলো, সবকিছু এর মধ্যেই পড়ে যাচ্ছে বাবু, আলাদা কিছুই থাকে না। এটারও যা জিএস পোর্শনে যা যা আছে, এটারও সিজিএল এর জিএস পোর্শনে তাই তাই আছে, কোনো আলাদা কিছু নেই। সিজিএল এর সিলেবাসটা একটু বড়, সিজিএল এর সিলেবাসে জিএস পড়ে নিলে তুমি ডাব্লিউবিসিএস অব্দি জিএস হয়ে যাওয়ার কথা। আর আমরা ইনডেপথে জিএস পড়াই, মানে এরকম না যে ফ্যাকাল্টি ইতিহাস পড়াচ্ছে সেই প্রকার ফ্যাকাল্টি তোমাকে ফিজিক্স পড়াচ্ছে, এরকম তো পড়াই না। মানে ফিজিক্সের আলাদা ফ্যাকাল্টি আছে, কেমিস্ট্রি আলাদা ফ্যাকাল্টি আছে, বায়োলজি সেকশনে আলাদা ফ্যাকাল্টি আছে, ইতিহাসের আলাদা ফ্যাকাল্টি আছে, ভূগোলের আলাদা ফ্যাকাল্টি আছে, পলিটি কনস্টিটিউশন আলাদা ফ্যাকাল্টি আছে, এবং প্রত্যেকের নিজের সাবজেক্টে পারদর্শী, সেভাবে আমরা পড়াই। মানে ওরকম না যে একটাই ফ্যাকাল্টি অঙ্ক পড়াচ্ছে, একটাই ফ্যাকাল্টি ইংলিশ পড়াচ্ছে, এরকম গোজা মিল দেওয়া পড়াশোনা এখানে করানো হয় না বাবু। মানে ইংলিশ যিনি পড়াচ্ছেন তিনি ইংলিশেরই টিচার, অঙ্ক যিনি পড়াচ্ছেন তিনি অঙ্ক সাবজেক্ট নিয়ে পড়েছেন, রিজনিং যিনি পড়াচ্ছেন তিনি নিজে এসবিআই পিও ক্লিয়ার করে বসে আছেন, এরকম টাইপের ফ্যাকাল্টি দিয়ে আমরা পড়াই, মানে প্রচন্ড প্রফেশনাল ওয়েতে পড়ানো হয়। এবার এইটা হচ্ছে পুরো কম্বাইন্ডের মধ্যে পড়ছে, এর সাথে আমরা আরেকটা সেকশন জুড়ি। এবার যারা এটা করতে চাও তাদের এক্সট্রা করে একদিন করে ক্লাস হয়, বাকি মোটামুটি একই থাকে, যেটাকে বলে ব্যাংকিং সেকশন। ব্যাংকিং সেকশন হচ্ছে আমাদের বলতে পারো প্রিটেন্ডেড। মালদা শহরে আমাদের মতো ব্যাংকিং এর সাকসেস স্টোরি একটা কোনো ইনস্টিটিউট দূরের কথা একজনও কোথাও পাইনি। আমাদের ব্যাংকিং এ বিগত বছরে প্রচুর সাকসেস স্টোরি। এই বছরই আমাদের এখান থেকে এসবিআই ক্লার্কের 3 জন চাকরি পেয়েছে। এই যে আগের বছর যে পরীক্ষা হলো, 3 স্টুডেন্ট এসবিআই ক্লার্ক। এসবিআই ক্লার্ক যে পায় তার কাছে জিডিপিডি এতটুকু মনে হয়, মানে আমি তোমাকে বলছি, মানে কোশ্চেন পেপার এতটাই হার্ড থাকে। এসবিআই ক্লার্কে এই বছর 3 জন পেয়েছে এসবিআই ক্লার্ক। আইবিপিএস ক্লার্কে বাবু এবছর 2 জন পেয়েছে। আমি তোমাকে বলে রাখি, এগুলো সমস্ত কিছু আমাদের পেজে দেওয়া আছে, তাও তোমার জানা উচিত, বিকজ তুমি যখন এসছো তোমার প্রথম জিজ্ঞাসা এটা থাকা উচিত। 2 জন আইবিপিএস ক্লার্ক পেয়েছে। আইবিপিএস পিও এবছর একজনও পায়নি, যেটা সত্যি কথা, কিন্তু আগের 2 বছর ধরে আমাদের 3 জন এখানে আইবিপিএস পিও পেয়েছে। আরআরবি পিও এবছর বছরের শুরুতে আরআরবি পিও পেয়েছে। আরআরবি মানে হচ্ছে, তুমি যে বললে না, কে একজন বললে যেন কোঅপারেটিভ ব্যাংক, তুমি একই সিলেবাস মোটামুটি, শুধু বাংলাটা এক্সট্রা আসে। আর যেটা তুমি কোঅপারেটিভ ব্যাংকে যেটা বললে ওটা আমরা করিয়ে দিই। আরআরবি পিওতে বাবু এবছর আমাদের এখান থেকে 1 জন চাকরি পেয়েছে বছরের শুরুতেই। আরআরবি ক্লার্কে 1 জন চাকরি পেয়েছে। তো দিস আর দ্য সাকসেস স্টোরি। ইউ লাইক তুমি জেনে নাও, মালদা শহরে যে কোনো কোচিং সেন্টারে গিয়ে একবার জিজ্ঞেস করে নিও যে আপনাদের এখানে, যদি মনে করো, আমি কারোর সাথে তুলনা করি, আমরা এটার একটা আলাদা কম্বাইন বানাই। আর এটার সাথে যাদের ক্ষমতা আছে, মানে অনেকেই থাকে যারা দুটোই করে, এসএসসিও করে তার সাথে সাথে ব্যাংকিংও করে, তার জন্য প্রচুর প্রচুর পরিশ্রমের দরকার। এসএসসি আর ব্যাংক একসাথে করা আলটিমেট ব্যাপার। আমি যদি তোমাকে ইনস্ট্যান্ট বলি, আমাদের একটা ছাত্রী অন্তরা মাঝি, সেই ছাত্রীটা একবার আইবিপিএস পিও পেয়েছে যে বছর, পিওর পরীক্ষা চাকরি করে, এখন সেন্ট্রাল ব্যাংকের চাকরি করে। সে দিনে কম করে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করে। তোমার প্র্যাকটিসে কিন্তু সব, আমরা তোমাকে গাইড করব, সারাদিন জ্বালাবো, কোশ্চেন পাঠাবো, ডাউট ক্লিয়ার করবো, সব আমরাই করবো, 24/7 অ্যাসিস্ট্যান্স দেবো। কিন্তু তুমি পড়াশোনা করো না, মনে করো তুমি এখানে আসো, বিভিন্ন কোচিং সেন্টারে ঘুরে বেড়াও, ওখানে 1 মাস পড়ো, এখানে 3 মাস পড়ো, দিয়ে তুমি 2 দিন আসো, 4 দিন আসো না, শরীর খারাপ হয়ে যায়, পেটে ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়, তুমি কোনো বাড়ি দিয়ে কোনো হোমওয়ার্ক করো না, কোনো অ্যাসাইনমেন্ট জমা দাও না, পরীক্ষা দিতে আসো না, মক টেস্ট দিনের পর দিন, কোনো কোচিং সেন্টারই তোমাকে চাকরি পাওয়াতে পারবে না। তোমার ভিতরের আর্জ লাগবে বাবু, মানে তোমাকে ভাবতে হবে এই যুদ্ধ আমার, এবং যুদ্ধটা আমাকে লড়তে হবে এবং আমাকে জিততে হবে, যেভাবে হোক না কেন। তার পেছনে দাঁড়িয়ে আমরা থাকবো, মানে তোমাকে সমস্ত গাইডেন্স আমরা দেবো, A to Z, হোয়াট এভার ইউ নিড। ফর্ম ফিল আপ থেকে শুরু করে ইন্টারভিউ অব্দি আমরা করিয়ে দিই। মানে এখানে ফর্ম ফিল আপও করাই আমরা বসে বসে, এখানে আমরা অনলাইন টেস্টও নিয়ে, তোমার যদি ইন্টারভিউ কোনো পরীক্ষার হয় তারও ট্রেনিং আমরা করিয়ে দিই, সব A to Z অব্দি। কিন্তু তুমি মনে করো, একদম সোজা সাপটা কথা, আমরা কিন্তু অতজন পড়াই না। একটা ব্যাচে আমরা 30 জনের থেকে 1 জনও বেশি নিই না, 70 জন বসিয়ে ভিড় করিয়ে লাস্টের বেঞ্চে এইভাবে গুটিসুটি হয়ে পড়ে আছি, যাচ্ছি আর আসছি, শুধু দিনের পর দিন যাচ্ছি আসছি, মাইনা দিয়ে দিচ্ছি, কি শিখছি না শিখছি কোনো ইভলিউশন নাই, কোনো পরীক্ষা নাই, কিছু নাই, কোনো নিজের উন্নতি বুঝতে পারছি না, প্রোগ্রেস গ্রাফ বুঝতে পারছি না। ওই পড়াশোনাকে পড়াশোনা বলে না। 4টা অঙ্ক করলাম, শুনে নাও, এগুলো জানতে হবে তোমাকে। 4টা অঙ্ক করলাম, একটু পড়লাম, দিয়ে বন্ধ করে দিলাম খাতা, ওইভাবে পড়ছি। 2টো অঙ্ক শেখালো, 2টো অঙ্ক চেষ্টা করলাম, ওইভাবে 2টো অঙ্ক তোমাকে দিনে কমসে কম 200টা করে অঙ্ক করতে হবে, 200 কোশ্চেন এট এ টাইম। মেন্টাল প্রিপারেশন থাকলে, আবার বলছি, তোমার যদি ওই মেন্টাল প্রিপারেশন থাকে যে না আমাকে চাকরি পেতেই হবে, আমার বাড়িতে দরকার আছে, আই হ্যাভ দ্য আর্জ অফ গেটিং দ্য জব, তাহলে ক্র্যাকিট তোমার জন্য দারুণ। মানে তখন তুমি ভাববে যে এর থেকে ভালো কোচিং সেন্টার হতেই পারে না। এতটুকু তোমাকে আমি শিওরিটি দিচ্ছি, যদি তোমার মধ্যে সেই ইচ্ছা থাকে। আর তুমি যদি ফাঁকিবাজ হও, বলতে আমার কোনো দ্বিধা নাই, এখনকার জেনারেশনে 80% ছাত্রছাত্রী ফাঁকিবাজ, কোনো দ্বিধাই নাই আমার এটা বলতে। মানে তাদের কাছে এত রকমের মনোরঞ্জনের জিনিসপত্র চলে এসছে, ফোন টোন থেকে শুরু করে এত মিম ফিম, ঘুরে বেড়ানো রাস্তাঘাট, এত পড়াশোনা করেছে, গিয়ে 2টো চাকরি পেয়েছে, আইবিপিএস পিও, তার সাথে সাথে এসএসসি সিজিএল। একবারে ব্যাংকের পিও আর একবারে সিজিএল পাওয়া ইটস কোয়াইট ইম্পসিবল বাবু। কিভাবে পেয়েছে? কারণ ওর মধ্যে ডেডিকেশন আছে। ও কি করতো, বাসে গেলে অঙ্ক করতো,
ট্যাব কিনে নিয়েছিল, ট্যাবের মধ্যে অঙ্ক করে করে পাঠাচ্ছে, মনে করো কোনোদিন ক্লাস করতে পারিনি, অনেক বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, ওর বাসের মধ্যে অঙ্ক করছে। ওই আর্টসটা আসলে তুমি চাকরি পেয়ে যাবে, আমি তোমাকে সিওরিটি দিচ্ছি যে তোমার মধ্যে যদি ওই আর্টসটা আছে, না আমাকে পেতেই হবে, আমার ফ্যামিলিকে আমাকে দেখতে হবে এবং আমার ভবিষ্যৎকে আমাকে সুনিশ্চিত করতে হবে, এইটা থাকলেই তুমি চাকরি পাবে। আর তুমি যদি এরকম ভাবো যে 1 মাস পড়বো, খুব দেখাবো অ্যাসাইনমেন্ট করে, 2 মাস থেকেই তারপর থেকে হঠাৎ করে আমার দিদার পেটে ব্যথা হয়ে যাবে, যেদিনই স্যার বলেছে পড়া ধরবে সেদিনই আমার শরীরটা একটু খারাপ হয়ে যাবে, যেদিনই স্যার বলেছে পরীক্ষা আছে সেদিন সকাল থেকে যাবো, আজকে বলে দিই কিছু একটা, মাকে দিয়ে ফোন করিয়ে দিই, এগুলো হচ্ছে টিউশন মাস্টারের কাছে করতে পারবো, কিন্তু এটা ক্র্যাকিটে করতে পারবে না, তুমি ডিসকন্টিনিউ হয়ে যাবে, এটা একদম শিওর রাখো। একটু বাইরে খোঁজ নিয়ে দেখো ক্র্যাকিট সম্পর্কে, সো স্ট্রিক্ট, সো স্ট্রিক্ট। এরকম অনেক ছাত্রছাত্রী আছে, ওই জন্য আমরা মান্থলি ফিজে পড়াই, আমরা কোনো ভাবেও প্রথম ওই 3 মাস 4 মাসে অ্যাডভান্স কিচ্ছু নিই না, কারণ কি ট্রান্সপারেন্ট থাকি আমি তোমার কাছে, আমি দেখি তুমি যেমন আমাকে জাজ করছো, আমি তোমাকে জাজ করি, যে 1 মাস আমরা দেখি আগে পড়িয়ে তোমাকে, 1 মাস দেখানোর পরে পেমেন্ট নেওয়ার পর তারপর আমরা দেখি আদৌ তুমি সেই ক্যাপাবিলিটি স্টুডেন্ট কিনা, মানে তোমার পড়াশোনা তুমি জিরো জানো, কিছু যায় আসে না, কিন্তু তোমার মধ্যে ইচ্ছাই নাই, তোমার একটুতেই তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, যখনই পরীক্ষার কথা আসছে, যখনই ইভ্যালুয়েশনের কথা, তাহলে হবে না। তোমাকে মক মানে জানো, কম্পিটিটিভ চাকরি পরীক্ষার জন্য 3টে কথা হয়, একটা হচ্ছে লার্ন, লার্ন মানে শেখো, 2 প্র্যাকটিস, আর 3 নম্বর হচ্ছে মক। এই 3টা বারবার করতে হবে তোমাকে, প্রথমে শিখতে হবে, তারপর যেটা শিখলাম ওর উপরে রাফে প্র্যাকটিস করতে হবে অনেকদিন, করার পরে ওই চ্যাপ্টারটার উপরে তোমাকে মক দিতে হবে, এইটা যদি তুমি করতে থাকো তাহলে তোমাকে চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, বুঝলে আমার কথা? তোমার যদি ওরকম ক্ষমতা থাকে যে না জান দিয়ে দিব, যাই দিবি দিক না, কারণ বাড়িতে গিয়ে যদি 100টা অঙ্ক দেয়, আমি 100টা অঙ্ক কি করবো, পারলাম না 10টা অঙ্ক, কিন্তু 90টা অঙ্ক করে রাখবো আমি যেভাবে হোক না কেন, কারণ আমাকে চাকরিটা পেতেই হবে। বুঝতে পারছো? প্রচুর অ্যাসাইনমেন্ট দেওয়া হয় প্রতিদিন, ক্লাসের পরে কিন্তু প্রচুর প্রচুর হোমওয়ার্ক দেওয়া হবে তোমাকে, মানে তুমি কিন্তু মনে করো 4 থেকে 5 ঘন্টা হোমওয়ার্ক করতেই লেগে যাবে, তুমি মনে করো পারছো না, তোমার শরীর দিচ্ছে না, তাহলে হবে না। তোমাকে সেই জন্য ডেলি লাইফস্টাইল ঠিক করতে হবে। সরকারি চাকরি পাওয়ার একটাই নিয়ম, লাইফস্টাইল মাস্ট বি গুড। সকালবেলা উঠবো 6টার সময়, উঠে তারপরে সুন্দরভাবে বই খাতা নিয়ে বসবো, খাওয়া দাওয়া করে পুরো একদম শুরুতে 2 ঘন্টা অঙ্ক করে নেবো, রিজনিং পড়বো, প্র্যাকটিস করবো, মক দিব, যা অ্যাসাইনমেন্ট কপি দিয়েছে ডেলি মক দেবো, সব আমরা এখান থেকে দেবো, সমস্ত অনলাইন টেস্ট সিরিজ ফেস সিরিজ সব আমরা প্রোভাইড করবো তোমাকে, ডেলি মক দেবো, ইভালুয়েট করবো, যা ডাউট হবে সঙ্গে সঙ্গে গ্রুপে পাঠাবো। এবার বলে রাখি ডাউট ক্লিয়ারিং এর কথা, আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে ডাউট ক্লিয়ারিং ফ্যাকাল্টি রয়েছে, মানে আমি অঙ্ক করাই, আমি সুজিত স্যার, আমি রিজনিং পড়াই, আমার পরেও একজন আছে যে এখান থেকে পড়েই সিএইচএসএল চাকরি পেয়েছে, তাকে আমি রেখেছি, সে যাতে তোমার যাতে, আমি দেখো আমি একটা অফিসে চাকরি করি, আমার করার পরে গিয়ে বাড়িতে গিয়ে তারপর আমার কাজ থাকে, এবার তাকে আমি রেখেছি কি জন্য, সে তোমার যখনই ডাউট হবে কোনো অঙ্কে তুমি পাঠাবে, সঙ্গে সঙ্গে তোমাকে অঙ্ক সলভ করে দিয়ে দিবে, সেও চাকরি করে, তুমি তার চাকরির চাপ কম একটু, তোমাকে অঙ্ক পুরোটা করে পাঠিয়ে দিবে তোমাকে, মানে আমি একটা অঙ্ক পারলাম না, স্যার শেখালো, 7 দিন বসে থাকি, 7 দিন পরে জবে যাবো, গিয়ে স্যারকে বলবো বা বলতেই পারলাম না, ওই পড়ে কি হবে বাবু, তোমাকে তো একদম যখনই ডাউট আসবে তখনই ক্লিয়ার করতে হবে, যাতে কি ওই টাইপের আরো 5টা অঙ্ক আমি করতে পারি, সেজন্য আমরা ডাউট ক্লিয়ারিং ফ্যাকাল্টি এখানে অ্যাপয়েন্ট করে রেখেছি, মানে ও একজন ফ্যাকাল্টি এখানকার, তুমি যখনই অঙ্ক পাঠাবে তখনই সলভ করে দিবে, মনে করো যেটা করে দিল তুমি মনে করো ভালো করে বুঝতে পারলে না, তখন বলবে তোমাকে ভয়েসে করে দিবে, ভয়েস মেসেজ পুরোটা বুঝিয়ে দিবে তোমাকে, তাও বুঝতে পারলে না তাহলে ভিডিও করে বুঝিয়ে দিবে তোমাকে, কিন্তু আলটিমেট অ্যাসিস্ট্যান্ট রাত্রি 12টা অবধি, মানে সকাল থেকে রাত 12টা অবধি ফ্যাকাল্টিরা বসে থাকে তোমার ডাউট ক্লিয়ার করার জন্য এখানে, আর ডাউট ক্লিয়ারিং ইজ দ্য মেন থিং, মানে তুমি ডাউট ক্লিয়ারই যদি যে কোচিং সেন্টারে হয় না, সেই কোচিং সেন্টারে কিছুই পড়ানো হয় না, মানে তুমি শিখছো আর সেখানে ডাউট আসতে বাধ্য, নতুন জিনিস শিখলে ওর উপরে আমি কোনো কিছু ক্লিয়ারই করি না, দুটো অঙ্ক করে নিয়ে তারপর ছেড়ে দিচ্ছি, হয়ে গেল চ্যাপ্টার শেষ, পরের চ্যাপ্টারে চলে গেলাম, পারবেই না পরীক্ষাতে অঙ্ক আসলে, যা শিখবো 100% ইনট্যাক্ট শিখবো, যাতে ওখান থেকে যাই অঙ্ক আসুক না কেন আমি চ্যাপ্টারটা করে আসতে পারি, বুঝলে? রিজনিং এর ডাউট ক্লিয়ারিং ফ্যাকাল্টি আছে, জিএস এর ডাউট ক্লিয়ারিং ফ্যাকাল্টি আছে, ফ্যাকাল্টি সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রত্যেকটা ফ্যাকাল্টি নিজের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, যেটা হচ্ছে মোদ্দা কথা, মানে যিনি ফিজিক্স পড়াচ্ছেন তিনি ফিজিক্সে এমএসসি করেছেন, যিনি বায়োলজি পড়াচ্ছেন তিনি বোটানিতে এমএসসি করেছেন, যিনি ইংলিশ পড়াচ্ছেন তিনি ইংলিশে এমএ করেছেন, যিনি ভূগোল পড়াচ্ছেন তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে ভূগোলে গোল্ড মেডেলিস্ট, এরকম ফ্যাকাল্টি দিয়ে এখানে পড়ানো হয়, এরকম গোজা মিল না যে অঙ্ক যে ইতিহাস পড়াচ্ছে সে ফিজিক্স পড়াচ্ছে, আমাকে যদি ইতিহাস পড়াতে বলো আমি তো মাটির তলায় ঢুকে যাবো, তুমি যদি বলো যে স্যার আমাকে এখন ইতিহাস পড়িয়ে দিন, আমি কি পারবো তোমাকে পড়াতে? কিন্তু ওরকম প্রচুর সেন্টার আছে যেখানে একটাই জিএস ফ্যাকাল্টি সব পড়ায়, কি পড়ায়? এমসিকিউ লিখিয়ে দেয়, এমসিকিউ পাতার পর পাতার এমসিকিউ লিখে দেয়, ওই এমসিকিউ পড়ে তুমি চাকরি পাবে, তুমি যদি ইনডেপথ নলেজ না থাকে, তুমি যদি ক্রোনোলজি না বোঝো, যে ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ক্রোনোলজিটা যদি না বোঝো প্রথম থেকে পর অব্দি কি হলো, তো তুমি কোনদিন পরীক্ষা আনসার করে আসতে পারবে না, ক্রোনোলজি মানে পর অর্ডার, তুমি যদি ওটাই না বুঝতে পারো তো কিভাবে তুমি আনসার করে আসতে পারবে? তুমি যদি এখন মনে করো তুমি পৌষ্টিকতন্ত্র পড়লে, বায়োলজি প্রচুর কোশ্চেন আছে, রেলে তো গ্রুপ ডি যারা বলছে সায়েন্সই মেইন, প্রচুর কোশ্চেন, বা এনটিপিসি প্রচুর সায়েন্সের কোশ্চেন, পৌষ্টিকতন্ত্রের উপর থেকে 20টা এমসিকিউ পড়ে চলে গেলো, কি হবে তাতে? তোমার ওটাই আসবে?
তাহলে তো বাবু হয়ে যেত জ্যোতিষী, তাহলে তো ওই পরীক্ষা লিখবে আমি করে দেবো। কিন্তু ওরকম হয় না বাবু, তোমাকে পুরো পোস্টিং ছবি দেখতে হবে, নিজের হাতে ছবিটা আঁকতে হবে। যখনই তুমি ছবিটা আঁকবে বা হৃৎপিণ্ড ফিৎপিণ্ড যাই বলো না কেন, নিজের হাতে যখন আঁকবে না তখন তোমার চোখের মধ্যে গেঁথে যাবে ব্যাপারটা। আমরা প্রত্যেকটা ম্যাপ দিয়ে পড়াই এখানে, দেখো পিরিয়ডিক টেবিল টেবিল সবকিছু আমাদের আলাদা আলাদা করা আছে, সমস্ত কিছু ম্যাপ দিয়ে পড়ানো হয়। ইতিহাস ভূগোল, তুমি যখন ইতিহাস পড়বে ভূগোল পড়বে, তোমার হাতে আগে ম্যাপ আসবে, তারপরে ফ্যাকাল্টি আসবে। মানে ম্যাপ দেখতে দেখতে পড়তে হবে, যে এখানে এটা আছে এখানে এটা আছে, ওইভাবে পড়লে হবে না। শুধু 4টা এমসিকিউ পড়ে গেলাম, বিভিন্ন জায়গা থেকে সলভ করছি, এমসিকিউর বই কিনে নিলাম একটা মোটা, এগুলো খুব দেখি আমি, এগুলো প্রচলিত। একটা মোটা 2000 কোশ্চেনের এমসিকিউর বই, কি হবে ওটা পড়ে? তুমি 2000-এর মধ্যে 2টা কোশ্চেনও পাবে না। আর যদি পাও তোমার মনে থাকবে তোরাই এমসিকিউ। কিন্তু তুমি যদি সাবজেক্ট ম্যাটারটা পড়ো, পলিটি কোথা থেকে আসলো, কনস্টিটিউশন কিভাবে আসলো, কেন আসলো, কনস্টিটিউশনের পিছনে কারণ কি, কোন অ্যামেন্ডমেন্ট কি জন্য এসেছিল, কি জন্য ওটাকে আর্টিকেল বানানো হলো, কি হলো না হলো, সবকিছু আমরা পড়াই। মানে তোমাকে ইন ডেপথে পড়ানো হয়। ইভেনচুয়ালি এখান থেকে আমরা কোনো কিন্তু পিএসসির কোর্স করাই না, সোজা কথা। পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন যেটা বলে, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা। কিন্তু আমাদের এসএসসির কোর্স করেই বাবু 15 জন ক্লার্কশিপ ক্লিয়ার করেছে, 15 স্টুডেন্ট শুধু এসএসসির কোর্স করে। কারণ আমরা জিএসটা অতটা ইন ডেপথে পড়িয়েছি, প্রচন্ড ইনডেপথে পড়িয়েছি, মানে প্রত্যেকটা ফ্যাকাল্টি আলাদা আলাদা করে পড়িয়েছি, এমনি এমনি করেনি। এই হলো মোদ্দা কথা, বুঝতে পারলে? তাহলে আমি বলে রাখি, যদি তুমি শুধু এই কোর্সটা করো, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, আরআরবি, এনটিপিসি, ডাব্লিউবিপিএসআই, কেপি, এগুলো এই পুরো কোর্সটাকে একটা কম্বাইন্ড বলে। এটার জন্য তোমাকে সপ্তাহে 2 দিন করে আসতে হবে, ক্লিয়ার করা হবে এটা। সপ্তাহে 2 দিন করে আসতে হবে, 4 ঘন্টার করে আসতে হবে, মানে 2 ঘন্টা করে এক একটা ক্লাস হবে, পার ডে 2টো করে ক্লাস হবে, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ক্লাস হবে। হলো 4 ঘন্টা হওয়ার পরে 2 দিন করে প্রথমে আসতে হবে। তারপরে মনে করো 2 মাস পর, 1 বছরের কোর্স, 2 মাস 2.5 মাস পর থেকে কিন্তু তোমাকে 3 দিন করে আসতে হবে। মানে একদিন করে তোমার মক হবে বা এক্সট্রা জিএস এর ক্লাস হবে, কারণ জিএস এর সিলেবাস হচ্ছে আনবিলিভেবল বড়, শেষই নাই কোনো। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো শেষ আছে? প্রতিদিন নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, হ্যাঁ কি না? তো ওই জন্য আমরা 2 দিন করে প্রথমে করাই। প্রথমে আগে চাপ দিই না অত, আস্তে আস্তে করে তোমাকে শেখাই, তারপর আস্তে আস্তে ক্লাসের সংখ্যাও বাড়াই, মকের সংখ্যা বাড়াই, উইকলি মক, ডেইলি মক। প্রত্যেক দিন তুমি গ্রুপে যাবে, সকালবেলা দেখবে আমাদের একটা মক চলে গেছে তোমার কাছে। ওটা 1 মাস পর থেকে হয়, যা শিখলাম ওই চ্যাপ্টারের উপরে মক চলে গেছে, সুন্দরভাবে বাড়িতে বসে দিলে আমাদের সিস্টেমে না চলে আসে তুমি কত দিলে না দিলে। তোমাকে মনে করো মক দিনের পর দিন দেওয়া হচ্ছে, আর তুমি একটাও মক দিচ্ছ না, আমরা তোমাকে ডিসকন্টিনিউ করে দেবো। আমরা সব দেখতে পাই সিস্টেমে যে কে মক দিল কে মক দিল না। আমরা এনপিএ রাখি না, এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট, মানে যে অ্যাসেট পারফর্মই করবে না তাকে নিয়ে আমি ডিলই করবো না, যে অ্যাসেট পারফর্ম করবে তার জন্য আমি জান দিয়ে দেবো। এটাই ক্র্যাকিটের মুদ্রা কথা, সোজা সাপটা কথা। বাইরে গিয়ে প্রচুর স্টুডেন্ট পড়ে বাবু, মানে রানিং স্টুডেন্টই আমাদের এখন 500-600 স্টুডেন্ট পড়ে। আর যদি সব মিলিয়ে বলো তাহলে মালদাতে প্রায় হাফ মালদা আমাদের কাছে পড়ে চলে গেছে, তার মধ্যে প্রচুর জন চাকরিও পেয়ে গেছে। একটু খোঁজ নিয়ে নিবে, প্রচন্ড স্ট্রিক্ট। এই স্ট্রিক্টনেসটার জন্যই চাকরিগুলো পাচ্ছে, না তো আমরাও ব্যবসায়িক বুদ্ধিতে চালাতে পারতাম যে দিনের পর দিন পড়িয়েছে, হবে বাবু হবে, পড় না ঠিক আছে, আসবি না আসিস না, আর কালকে আসবি না আসিস না, হ্যাঁ স্যার পরের সপ্তাহে আসবো না, একটু ঘুরতে যাবো, আসিস না, এই আসিস না, ওগুলো তো বাবু ব্যবসা হয়ে গেলো তোমার সাথে। তুমি দিনের পর দিন আসবা, টাকা দিবা, যাওয়া আসবা, আমার কি? আমার তো সেন্টারে আরো লাভ। তুমি আসছো না, পড়ছো না, কম কম স্টুডেন্ট পড়াচ্ছি, আরামসে, ডাউট আসছে না, ওরকম হবে না। পরপর 2 দিন যদি উইদাউট ইনফরমেশন না আসো, মানে 2 দিন আসলে না, কিছু জানালেও না আমাদেরকে, ডাইরেক্ট গার্জেন কল হয়ে যাবে। মানে আমাদের অ্যাডমিশন ফর্মে তোমার গার্জেনের ফোন নাম্বার থাকবে। এবার তুমি যদি বলো আমি গার্জেনের জায়গায় আমি পাশের বাড়ি কাকুর নাম্বার দিয়ে রাখবো, সেটা অন্য ব্যাপার, তা সেটাও আমরা ধরে নেবো। প্রচন্ড স্ট্রিক্ট, এটাই শুধু মাথায় ঢুকি না, কিন্তু বন্ধুর মতো করে পড়ানো হয়, প্রত্যেকটা ফ্যাকাল্টি তোমার সাথে মিশে যাবে, ততটা মজাও হয় ক্র্যাকিটে। সমস্ত বিশাল বিশাল অনুষ্ঠান হয় আমাদের এখানে, কিন্তু মজা করার জন্য তো আর ভর্তি হবো না। তুমি তুমি ভর্তি হয়েছে একটাই কারণে, চাকরি পাওয়ার জন্য। প্রতিদিন অ্যাসাইনমেন্ট করে করে পাঠাবে, প্রতিদিন ডাউট পাঠাবে, একটা রুটিন হয়ে যাবে তোমার 1 বছর। 1 বছর পর তারপর যখন পরীক্ষা দিবে, তুমি নিজেই বুঝতে পারবে যে কোথায় পড়তে এসেছিলাম। চাকরি পেলে পেলে, না পেলে ক্রেডিট কার্ড নিয়ে বসতে হবে, তাহলে কোথায় করতে হবে, ছাতা নিয়ে বসতে হবে। আমার এরকমও ছাত্র আছে ইনকাম ট্যাক্সের ডিরেক্টর বাবু, এরকম ছাত্র আছে ইনকাম ট্যাক্সের ডিরেক্টর, হাইয়েস্ট পোস্টে চাকরি করে, ডাব্লিউবিসিএস এখনো স্যার স্যার আসুন স্যার, ব্যাংকের পিও হয়ে গিয়ে মানে ম্যানেজার অব্দি হয়ে গেছে ব্রাঞ্চে। এরকমও ছাত্র আছে, এরকমও ছাত্র আছে শিয়ালদা স্টেশনে নামলে স্যার স্যার আসুন আসুন না, মানে ছাতা নিয়ে বসে আছে ক্রেডিট কার্ড বিক্রি করার জন্য। সন্ধ্যাবেলা যাবে বসের কাছে ভয়ঙ্কর গালিগালাজ খাবে। তাই করতে হবে, আর কোন উপায় আছে তোমার কাছে? বা রিল বানাতে হবে, ওটা যদি করতে পারো, মাংস ঝরে ঝরে পড়ছে, তাহলে ওটাও করতে পারো, পারে না? ঝরে 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 মাংস পড়ছে, রিল হয় কিনা? ওই যে একান্ত গোপন একান্ত আপন কি সব বলে না, 30 টাকায় 4টা পরোটা 25টা ডিম, মন খুলে ক্লাস করো। ওটাই বলতে চাইছি বাবু, তুমি যদি কেরিয়ার চুজ করতে হবে তোমাকে, তুমি ওগুলো করলে তুমি টাকা পেলে হয়তো, কিন্তু সম্মান পেলে না। কিন্তু কিন্তু যদি এই লাইনে তুমি ভালো করে 1.5 বছর খাটো, তো তুমি আমাদের পেজ দেখে নিও, কি সাকসেস স্টোরি আছে সব জানতে পেরে যাবে।
এটা গেলে হচ্ছে কম্বাইন্ডের কোর্স, 2 দিন করে 4 ঘন্টা করে, এটা 1 বছরের কোর্স, টোটাল 1 ইয়ার, আর মান্থলি ফিজ হচ্ছে 1000 টাকা করে। কোনো অ্যাডভান্স মানে কোনো ভাবেও আমরা প্রথম 5 মাসে অ্যাডভান্স আমাদেরকে দিতেও চায়, বলে যে স্যার দিয়ে দিই আগে থেকে, তাহলে বার করতে পারবেন না, ডিসকন্টিনিউ করতে পারবেন না, নেবই না আমি তোমার কাছ থেকে। প্রতি মাসের টাকা প্রতি মাসে দিতে হবে 1000 টাকা করে, 1 বছরের কোর্স। 1 বছর হয়ে যাওয়ার পরে তারপরেও রেগুলার ক্লাস চলবে। তুমি কি ভাবছো যে 1 বছর পড়ে নিয়ে যেদিনই চাকরি দেবো সেদিনই চাকরি পেয়ে যাবো? হয় কোনোদিন বাবু, 1 বছর শিখবো, তার সাথে মক দিব, তারপরের বছরটা ওটাকেই রিভিশন করব শুরু থেকে শেষ অব্দি, মানে যত হাইয়েস্ট লেভেলের অঙ্ক আছে সব করব। ওই যে সেকেন্ড 1 বছর তাতে আমরা 1 টাকাও ফিস নিই না। তোমার যেমন ক্লাস চলবে সেরকমই ক্লাস চলবে, উইল নট টেক আ সিঙ্গেল পেনি, মানে 1 টাকাও তোমার কাছ থেকে ফিস না হবে না যতদিন না তুমি চাকরি পাচ্ছ। মানে তোমার পিছনে আমরা খাটতেই থাকবো। এই যে এখন যদি যাও, ওই যে ওটাও আমাদের সেন্টার, ঢুকতে গিয়ে যে একটা বাড়ি দেখতে পাচ্ছি না যেখানে পোস্টে, ওটাও আমাদের সেন্টার। ওখানে কিন্তু এখন 45-40 জন ক্লাস করছে, তারা কিন্তু প্রত্যেকের কোর্স শেষ, 1.5 বছর হয়ে গেছে, রেগুলার ক্লাস হচ্ছে। ওটাই তো মেন, কোর্স শেষ হয়ে যায় কোচিং সেন্টারে, তারপরে কোচিং সেন্টারের সাথে তোমার কোনো আর আলাপ পরিচয় থাকে না। ব্যাস, তুমি যে ওখান থেকে বেরিয়ে গেলে, সব কোচিং এই ভালো পড়ায়, কোথাও খারাপ পড়ায় না, ওই যে ওখান থেকে বেরিয়ে গেলে তারপরে তুমি পড়াশোনা নিজে থেকে কেউ গাইড না করলে তুমি পড়বে না বাবু, এই বিষয়ে কোনো সন্দেহই নাই, সেই তোমার পড়া ছেড়ে গেল। কিন্তু ওটা আমরা হতেই দিব না, তোমাকে 1 বছর পরে আরো চাপ দিব। 1 বছর পরে তো তুমি এটা তো কম চাপ দেখতে পাচ্ছ, যখন কোর্স শেষ হয়ে যাবে আরো চাপ। আরো চাপ মানে প্রতিদিন একটা করে ফুল লেন্থ মক দিতে হবে তোমাকে, বাড়িতে পাঠিয়ে দেবে মক টেস্ট, বা ঘরে এখানে এসে দেবে তুমি প্রতিদিন। ওই করতে করতে একদিন তুমি চাকরি পেয়ে যাবে, 2-4টা চাকরিতে ফেল করবে, তারপর চাকরিটা পেয়ে যাবে, তারপরে তুমি বুঝবে ভালো করেছিলাম, চাপ নিয়েছিলাম, ভয় দেখিয়েছিল, ভালো করেছিল। প্রথমে কিন্তু আমাকে ভিলেন মনে হবে তোমার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রথম 3-4 মাস তোমার মনে হবে এই লোকটা কি পাগল লোক রে ভাই, এত জ্বালায় কেন ভাই, ওর কি আছে, আমি পড়বো কি পড়বো না আমার ব্যাপার, তোমার মনে হবে। কিন্তু তারপরে যখন তুমি চাকরিটা পাবে তখন তোমার মনে হবে বাপরে বেঁচে গেছিলাম, কারণ তোমাকে বলার কেউ নেই, এটাই মেন কথা। তোমাকে ভয় দেখানোর কেউ নাই, তোমার বাবা মাকে তোমাকে কি ভয় দেখাবে, কতটা ভয় দেখাবে, লাস্টে গিয়ে তো বলবে না বা আমার তো ছেলেই হয় মেয়েই হয়, ওকে আর কত বলবো, এরকমই হয়ে যায়। তুমি আমার তো এরকম যায় আসে না বাবু, মানে ভয়ঙ্কর প্রেশার পড়ে যাবে তোমার উপরে, সেটা ভেবে কিন্তু অ্যাডমিশন নেবে। আবার বলছি, কোন রকম জোর জবরদস্তি নাই, এসছো এত দূর থেকে এখন ক্লাসটা করবো, যাই করো না কেন, কিন্তু এটা ভেবে অ্যাডমিশন নেবে যে না, আমাকে চাকরি পেতেই হবে, এখান থেকেই পেতে হবে, যেভাবেই হোক না কেন পেতে হবে। রাত্রেবেলা 11টার সময় যদি অঙ্ক আটকে যায় পাঠিয়ে দিবো গ্রুপে, না হলে বারবার বলবো স্যার একটু করে দিন না, সঙ্গে সঙ্গে স্যার করে দেবে। আলটিমেট প্রতিদিন 2 ঘন্টা করে কুইজ হয়, যা শিখলে তোমরা কি ভাবছো যে সকালবেলা কোর্স শেষ সন্ধ্যাবেলা আমি ফাঁকা হবে না? আমাদের ফ্যাকাল্টি রাত্রি 12টা অব্দি খাটে, ওইভাবেই বানানো হয়েছে, ওদেরকে ওইভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে। রাত্রেবেলা প্রতিদিন 9টা 9:30 থেকে 2 ঘন্টা করে কুইজ হবে, যা শিখলে তার উপর থেকে গিয়ে দেখবে যে তোমার আগে করে দিচ্ছে, তুমি কম্পিটিশন সেন্স বুঝতে পারবে, ওগুলো সব এখানে হবে প্রতিদিন। ওটা করতে করতে তোমার প্র্যাকটিস হয়ে থাকবে, তারপরে তুমি চাকরিটা পাবে। না তো এত কম্পিটিশন কোনো ধারণাই নাই। রেলের যে তুমি বলছো গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি তে কলকাতা সেকশন থেকেই বাবু অ্যাপ্লাই করেছে 15 লাখ জন। কি বলছো আমাকে তুমি? এনটিপিসি তে কলকাতা সেকশন থেকে অ্যাপ্লাই করেছে 25 লাখ জন, 30 লাখ জন, আর ভ্যাকেন্সি মাত্র 1100টা। তাহলে এবার আমি তোমাকে বলি, এই যে সবাই বলে যে এতজন অ্যাপ্লাই করেছে আমার কি চান্স, আমি তো তাহলে পাবো না, সরকার তো দেয় না ভ্যাকেন্সি। সরকার ভালোই ভ্যাকেন্সি দিচ্ছে বাবু, যদি এবছর সাম আপ করো না, সিজিএল এ আরটিআই বলছে 20,000 ভ্যাকেন্সি আসছে এবছর, 20,000 কমন গ্রাজুয়েট লেভেল। সিএইচএসএল এ, এমটিএস এ, গ্রুপ ডি তে দেখলেই আরো আসবে। পরের বছর আবার কিন্তু গ্রুপ ডি এনটিপিসি বেরোবে, এটা কিন্তু পরপর 5-6 বছর হবে এখন ক্যালেন্ডার অনুযায়ী। তো 1 বছর হলো না, প্রিপারেশনে থাকলাম, একদম মনে করো 2-4 নম্বরের জন্য হলো না, 1 বছর হয়ে গেলে 2-4 নম্বরের জন্য হলো না, পরের বছর হবে। আমি কি হাল ছেড়ে দেবো? ওখান থেকে কি করবো, আমি আরো পড়া বাড়িয়ে দেবো, আমার নিজে বাড়িয়ে ওই যে 4 নম্বর যে গ্যাপ হয়েছিল ওটাকে 15 নম্বর বাড়িয়ে দেবো, ওই জায়গাটাতে দিয়ে সেফ সাইডেড হয়ে যাবো পুরো। এটাই হবে আমাদের ব্যাপার, বুঝতে পারছো? প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হয়, তুমি কতটা পড়ছো, তোমার অ্যাটেন্ডেন্স কত, কটা ক্লাস পড়েছো, কটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, সব গার্জেনকে দিয়ে সাইন করে আনতে হবে তোমাকে। তুমি বলবে আমি বড় হয়ে গেছি, আমার গার্জেন কে, আমি নিজেই আমার গার্জেন, ওসব হবে না কিন্তু। এটা কিন্তু একটা মিশনের মতো, রামকৃষ্ণ মিশন যেমন, আলামিন মিশন যেমন, ওটা এরকমই। এখানে কিন্তু প্রচন্ড প্রেশার, প্রচন্ড আলটিমেট প্রেশার, লাস্টে গিয়ে চাকরি। এতটুকুই বলার ছিল আমার, বুঝলে? ক্লিয়ার? তুমি কি চাও? চাও কিন্তু চাকরি চাও তো নাকি তোমরা চাকরি, না এমনি ঝিমিয়ে থাকলে হবে না? ঝিমিয়ে পড়াশোনা হয় না, ও একদম উদ্যম, উঠে যাবো সকালবেলা 6টার সময় অ্যালার্ম দিয়ে দিয়ে টানা 6 ঘন্টা পড়বো, তারপর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে আবার পড়তে বসে যাবো। বিএড যা আছে ওগুলো গৌণ বাবু, ওগুলো গৌণ, ওগুলো পরীক্ষায় হবে না। টেট, এখান থেকে 50 জন টেট ক্লিয়ার করেছিল 2022 সালে, তারপর টেটই পড়াই না আমরা, বন্ধ করে দিয়েছি। এতজন চাকরি পারবো, কোথায় টেট ক্লিয়ার করতে বসে আছে? শুধু জিজ্ঞেস করলে বলে তুমি কি করো, আমি কি টেট কোয়ালিফাইড। কি হয়েছে টেট কোয়ালিফাই করে, চাকরি পেয়েছে কি? কিছু হয়নি। তাই এমন পরীক্ষার জন্য পড়বো যার রেজাল্ট বেরোয় তাড়াতাড়ি এবং যার রিক্রুটমেন্ট হয় তাড়াতাড়ি, যেমন রেল, এসএসসি পরীক্ষা হয়েছে 7 দিনের মধ্যে আনসার কি বেরিয়ে গেছে, পিএসসি পরীক্ষা হলে 7 বছর পরে আনসার কি বেরোয়, পার্থক্য আছে।
হিউজ পার্থক্য আছে, চিনতে হবে। তাও ভালো লাগলো যে কেউ বললে না যে আমি পিএসসি গ্রুপ ডি দিব, ভালো লাগলো এটা শুনে। তো অন্তত তোমরা বুঝে গেছো যে পরীক্ষা হবে না, এটাই ভালো ব্যাপার। বলো। আপনি বললেন সিজিএল সোজা কেন? সিজিএল অ্যাকচুয়ালি ভাই শুধু গ্র্যাজুয়েটটা দিতে পারে। এবার সিএইচএসএল দেখ গ্র্যাজুয়েটরাও দিতে পারে, আবার হায়ার সেকেন্ডারি পাসও দিতে পারে, মানে কম্পিটিশন বেশি হয়ে গেল না। মানে হায়ার সেকেন্ডারি পাস করা দারুণ স্টুডেন্ট, হ্যাঁ দারুণ অঙ্ক রিজনিং সব করে, যে কোনো ডিসিপ্লিন, এনি গ্র্যাজুয়েট, ফ্যাশন টেকনোলজি হলেও চলবে, যা পড় না কেন শুধু গ্র্যাজুয়েট হতে হবে তোকে, এনিথিং। বুঝলে? এটার ফিজ হচ্ছে 1000 টাকা। আবার বলে দিই কতদিন করে ক্লাস হবে, 2 দিন করে, আর 1 দিন করে 2-3 মাস পর থেকে এক্সট্রা আসতে হবে। ব্যাংকিংটাও যদি এর সাথে করতে চাও তুমি, মনে করো এটাও করছো, তার সাথে বললে না স্যার ব্যাংকেও তো প্রচুর পরীক্ষা আসে, যেমন এসবিআই ক্লার্কে এবছর 11,000 ভ্যাকেন্সি ছিল, সামনের বছর বলছে 20,000 ভ্যাকেন্সি, এত ব্রাঞ্চ খুলেছে। তুমি যদি ব্যাংকিংটাও করতে চাও তাহলে এর সাথে জাস্ট তোমাকে 200 টাকা এক্সট্রা দিতে হবে, 1200 টাকা। আর তুমি শুধু শুধু যদি এটা করতে চাও এটা করতে পারো। এবার এটাই ম্যাক্সিমাম করে, এটা যারা করে তাদের ইংলিশটা একটু স্ট্রং লাগে, মানে অল্প একটু স্ট্রং লাগে ব্যাংকিং এর জন্য, ইংলিশ পোর্শনটা। আরআরবিতে যেমন ব্যাংকিং ইংলিশ পার্ট নাই, রুরাল রিজিয়নাল ব্যাংকে করতে পারো, করলে তোমার তুমি ব্যাংকিংটা করো না, এসএসসির অঙ্ক অঙ্ক আরো তাড়াতাড়ি হবে, সিজিএল ফিজিএল অঙ্ক মানে ব্যাংকিং এ কঠিন কঠিন থাকে, ওটা করলে সিজিএল অঙ্ক। আমাদের যারা সিজিএল পেয়েছিল যে 5 জন, তাদের মধ্যে 3 থেকে 4 জন কিন্তু ব্যাংকিং এরই কোর্স করতো, তার উপরে সিজিএল পেয়েছে, মানে যেহেতু ওখানে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক থাকে। এই টোটাল ব্যাপার, তুমি এটাতেও নিতে পারো, কোনো চাপ নেই, এটাতেও নিতে পারো। ব্যাংকিং আসলে 3 দিন ক্লাস হয়, মানে 2 দিন কমন ক্লাস, এই 2 দিনটা কমন ক্লাস, কেননা ম্যাথের ক্লাস প্রথম 4-5 মাস আমরা একই রাখি, কারণ সিলেবাস একই, ওখানেও পুরো অ্যারিথমেটিক আছে, সিজিএলও পুরো অ্যারিথমেটিক আছে। তো প্রথম 2 মাস একসাথে, মানে প্রথম 3-4 মাস সব ক্লাস একসাথে হবে, শুধু 1 দিন করে এক্সট্রা আসতে হবে ব্যাংকিং এর জন্য, কেন ব্যাংকের ডিআই ফিআই থাকে, কিছু কিছু ক্যালকুলেটিভ অঙ্ক থাকে, সেগুলো এক্সট্রা করে করানো হয়। বুঝলে? প্রত্যেক ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বললাম? এই হলো পুরো ব্যাপার। নাও কাম টু দ্য ক্লাস। এই ব্যাপার। আর একটা কথা, যে হচ্ছে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং প্রোভাইড করি আমরা, এই যে তুমি যে ক্লাস করছো যে রেকর্ড হচ্ছে, এরকম করে প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে। মানে তুমি মনে করো এবার সমস্যা হতেই পারে, বাড়িতে কারো অসুস্থ হলে বা কিছু হলো, বা কারো বিয়ে টিয়ে কিছু হলো, তোমাদের তোমাদের না মানে তোমার আত্মীয় স্বজনের, তো তুমি কি করবে তখন? তো সেদিন আসতে পারলে না, তাই জন্য আমরা রেকর্ড করে নিই, যাতে গিয়ে অন্তত তুমি পিছিয়ে না পড়ো, বাড়িতে গিয়ে ক্লাসটা দেখে ওর উপরে কোনো ডাউট হলে সঙ্গে সঙ্গে গ্রুপে বলতে, স্যার এই 33 মিনিটের জায়গাটা আরেকবার বলুন না, আমরা বলে দেবো। আলটিমেট অ্যাসিস্ট্যান্ট উইল বি দেয়ার। বুঝলে? প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং দেওয়া হয়, প্রত্যেকটা জিনিসের মেটেরিয়াল দেওয়া হয়, বাংলাতে দেওয়া হয়, ইংলিশও দেওয়া হয়, তোমার যেটা মনে হয়। তুমি ইংলিশ চাইলে ইংলিশ নিবে, বাংলা চাইলে বাংলা নেবে, হলো। প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং, লাইব্রেরি আছে, ওই যে যেখানে ঢুকতে গিয়ে দেখছিল ওখানে লাইব্রেরি করা আছে, তুমি আরামসে বই নিয়ে ওখানে পড়তে পারো, প্রচুর ছেলে পেলে পড়ে, ফ্যাকাল্টি বসে থাকে তাকে গাইড করার জন্য। মক টেস্ট রুম আছে, এখানে এসে তুমি যে কোনো সময় মক টেস্ট দিতে পারো, এমনি তো আমরা তো নেবই, তারপরেও তোমার যদি মনে হয় যেটা স্যার একটা পার্সেন্টেজের মক দিতে চাইছি, করলাম তো চ্যাপ্টারটা, একবার আমাকে করবো দিন না, একবার করি, ওটা তো করলে তো আমি তো তোমাকে তাহলে পুজো করবো বাবু, ভাববো যে মা এই ছেলের মধ্যে চাকরি তো পাবেই। আমার তোমার সাকসেস চাই, তুমি সাকসেস পেলে সেন্টার চলবে, আর তুমি যদি চাকরি না পাও সেন্টার চলবে না বাবু। হ্যাঁ, দিনের পর দিন পড়িয়ে আছে পুলিশের জন্য, পুলিশই চাকরি পাচ্ছে শুধু, জিডি কনস্টেবল, ওই জিডি কনস্টেবল পড়ার জন্য কোচিং সেন্টারে পড়তে হয় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিছুই অঙ্ক থাকে না, বা পুলিশের কনস্টেবল পড়ার জন্য কি থাকে, 30-32 কাটার থাকে, বাকি দৌড়াতে হয়। দৌড়ানোর জন্য দৌড়ানো পড়ানো করে না কিন্তু আমরা, বলি স্যার দৌড়াতে নিয়ে চলুন আমাকে, ওগুলো করাতে পারবো না, আমরা শুধু রিটেন পড়াই। বুঝলে ব্যাপারটা? তো সমস্ত কিছু এখান থেকে পাবে, ফর্ম ফিল আপ অব্দি এখানে হবে, তোমার কিচ্ছু তোমাকে ভাবতে হবে না স্যার কি ফর্ম বেরিয়েছে, সব নোটিশ বলে দেওয়া থাকে, কুইজ গ্রুপে পাঠানো থাকে, তুমি আসবে ডকুমেন্ট নিয়ে আসবে, স্যারকে বলবে, আরামসে তোমাকে বসে বসে ফর্ম ফিল আপ করে দেবে। তোমার যদি রথবাড়িতে ব্রিজের তলায় দেখি না, ধরে নিয়ে চলে আসবো কিন্তু, মানে ওখানে 100 টাকা 150 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপ লিখতে, মানে ফর্ম ফিল আপেরই মানে জানো না। তখন একটা ছেলে করেছে, ওকে জিজ্ঞেস করেছে তোমার এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা, ফর্মের মধ্যে লেখা ছিল, মানে ওইভাবে লেখা ছিল না, ইংলিশটা ভালো মতো করে গুছিয়ে লেখা ছিল, বুঝতে পারিনি, বলে গেছে ইয়েস। তারপরে শোন, তারপরে একটা ডায়লগ বক্স খুলে গেছে, ইয়েস দিলেই বলেছে কি কি কেস আছে বলো, তো ওখানে লিখেছে ইট ইজ মাই ডিউটি, মানে ক্রাইম করা ওর ডিউটি ভাই। ওটাই বলছি, ফর্ম ফিল আপ নিজে নিজে না করে তুমি আমাদের এখানে এসে করবে, ঠিক আছে? আমরা সব করে দেবো তোমাকে, আজীব বাত হ্যাঁ না? তো চলো স্টার্ট করি। তো ম্যাথস এর একটা ডেমো দিই। টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ওয়ার্ক দেখো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আবার বলছি, ডেমো ক্লাসে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু আবার কিন্তু রেগুলার ক্লাসেও পড়ানো হবে, জাস্ট তোমাকে দেখানো হচ্ছে যে কিভাবে সহজে অঙ্ক করা যায় বা ইজিলি ক্যালকুলেশন করা যায়, ওটাই দেখাচ্ছি আমরা শুধু। এই জিনিসগুলো কিন্তু আবার করানো হবে যখন রেগুলার ক্লাস হবে। সময় এবং কার্য, এমন কোনো পরীক্ষায় নাই যেখানে অঙ্ক আসে না, ব্যাংক বলো সিজিএল বলো, যা পরীক্ষা তুমি দিবে বললে সব পরীক্ষা এখান থেকে অঙ্ক আসে। সময় এবং কার্য ছোটবেলায় করেছি না, ক্লাস 7-8-এ বলেছিলাম আমরা, ওই যে কি অঙ্ক, যদি বলি তোমাকে একটা বেসিক একদম অঙ্ক দিয়ে যদি বলি, বললো এ একটা ব্যক্তি, মনে করে বললো একটা কাজ করে 12 দিনে, এই একটা ব্যক্তি এটা কাজ করে কতদিনে? 12 দিনে। বললো বি আরেকজন ব্যক্তি ওই কাজটা করতে পারে বললো 15 দিনে, বি কাজটা করতে পারে কতদিনে? 15 দিনে। একটা কাজ, একটা বাড়ি বানায় মনে করো, সি বললো ওই কাজটা করে 20 দিনে।
তো আমাকে একদম বেসিক পয়েন্ট থেকে শুরু, আমাকে বললো এটা তিনজন যদি একসাথে কাজ করে, মানে ABC তিনজন যদি একসাথে কাজ করে তাহলে কাজটা কতদিনে শেষ হবে, একদম বেসিক কথা দিয়ে শুরু করলাম। কথা মানে বুঝতে পারলে, এ একটা বাড়ি বানায় কতদিনে, 12 দিনে, বি একটা বাড়ি বানায় কতদিনে, 15 দিনে, সি একটা বাড়ি বানায় কতদিনে, 20 দিনে। আমাকে জিজ্ঞেস করেছে তিনজনে মিলে বাড়িটা কতদিনে বানাবে। এবার আমরা ছোটবেলা থেকে কিভাবে শিখেছি, এক অংশ ধরে নিতাম না, যেটা জানি না সমস্ত কাজ কত অংশ, এক অংশ। এটাই ভাবে তো আমাকে স্কুলে শেখানো হয়েছিল, যে আমি ধরে নিলাম এ 12 দিনে করে এক অংশ, 12 দিনে করে কত অংশ, এক অংশ। তাহলে একদিনে করবে কত অংশ, দিনে করে এক অংশ, তাহলে একদিনে কত করবে, 1/15। সি 20 দিনে করে এক অংশ, একদিনে কত করবে। এত অংশ বংশ করা যাবে না, তোমার অংশ হয়ে যাবে পরীক্ষাতে। একটা কোশ্চেন করার জন্য 36 সেকেন্ড টাইম থাকে পরীক্ষায়, মোরাললেস কত সময় টাইম থাকে, 36 সেকেন্ড। যদি ঠিকঠাক করে হিসাব করো 36 সেকেন্ডও থাকে না। আর তুমি যদি গোটা পেপার না থ্রু আউট করতে পারো কোনোদিনই চাকরি পাবে না। এই যে এনটিপিসি দেবে 60টা কোশ্চেন দেখে এসছে তোমার, বাকি 40টা কোশ্চেন দেখতেই পাওনি, কোথা থেকে চাকরি আসবে। সবটা কোশ্চেন করতে হবে তোমাকে শুরু থেকে শেষ অব্দি, সেজন্য তাড়াতাড়ি অঙ্ক করতে হবে। তো অংশ মংশ করবো না আমরা, আমরা লসাগু দিয়ে করবো, এলসিএম দিয়ে। অনেকে জানো হয়তো কি দিয়ে করবো, লসাগু। কি দিয়ে করবো, প্রথমেই যে দিন বা ঘন্টা যা দেওয়া থাকবে এদের লসাগু বার করে নিবো। কি বার করবো, লসাগুর নাম শুনেছো, লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণী, বল গুণিতক না গুণনীয়ক, এই দেখ বল গুণিতক না গুণনীয়ক, গুণিতক, গুণিতক লোয়েস্ট কমন মাল্টিপল, লোয়েস্ট কমন, বাংলায় বললে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো কেমন করে এলসিএম করবো, এলসিএম করার সব থেকে সহজ উপায় কি, এদের মধ্যে দেখো সব থেকে বড় সংখ্যা কোনটা, হুইচ ইজ দ্য বিগেস্ট নাম্বার, 20। নাও এই 20-র আমি মাল্টিপল দেখবো, মানে আমি 20-র ঘরের নামটা পড়বো, 20-র ঘরের টেবিল পড়বো। কি পড়বো, 20-র ঘরের টেবিল। পড়তে পড়তে প্রথম যে নাম্বারটা পাবো, যাকে দিয়ে সব নাম্বার গুলো ভাগ যাবে, মানে দেখো 20 এককে কত 20, 21 যা কত 20, 20 ইজ ডিভিজিবল বাই 12 বা 15, ভাগ যায় না, তাহলে লসাগু হবে না। 22 যা কত 40, 40 ইজ ডিভিজিবল বাই 12 and 15, ভাগ যায় যায় না। 23 যা কত 60, 60 দেখো 12 দিয়েও ভাগ যায়, 60 কি দিয়ে ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়, তাহলে অবভিয়াসলি এদের এলসিএম কত হবে 60। দিস ইজ দ্য ইজিয়েস্ট প্রসেস। বুঝলে কি বললাম, তোমাকে মনে করে বললো 12, 16 আর 24-এর এলসিএম বার করতে, 12, 16 আর 24 কত হয় বলো, সব থেকে বড় কে 24, 24 ones are 24, divisible by 12 but not divisible by 16। 12 দিয়ে ভাগ যায় কিন্তু 16 দিয়ে কি ভাগ যায়। তারপরে 24 দুগুণে কত 48, মানে 24 টু যা কত 48, 40 is divisible by 12, 48 is divisible by কি 16। 12 দিয়েও ভাগ যায়, আবার কি দিয়ে ভাগ যায় 16 দিয়েও ভাগ যায়, হ্যাঁ কি না, 48 ভাগ যায় তো, তার মানে এদের লসাগু কত হবে 48। বুঝলে, তোমাকে বললো মনে করো 9, 12 আর 18, তাড়াতাড়ি বলো কে বলবে, তাড়াতাড়ি বলো কে বলতে পারবে। ভেরি গুড। What is the greatest number? 18, 18 ones are 18, divisible by 9 but not divisible by 12, 18 2 যা 36, 9 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়, 4 নং 36, 3 12 36, 18 দুগুণে কত, তো লসাগু কত হবে 36 হবে। তো এটাও তোমাকে তাড়াতাড়ি করতে হবে। তুমি যদি এখন এইভাবে করো 3 4 12, 3 5 15, আবার 20 থাকলো, আবার 4 দিয়ে কাটলাম, অনেক সময় চলে যাবে। এই টাইম গুলোই তো বাঁচাতে হবে তোমাকে, প্রত্যেকটা অঙ্কে 10 সেকেন্ড করে বাঁচাও, তাহলে 30টা অঙ্কে 300 সেকেন্ড, 300 সেকেন্ড মানে কত মিনিট বেঁচে গেল তুমি বলো, 5 মিনিটের মতো বেঁচে গেল তোমার। 5 মিনিট কম্পিটিটিভ পরীক্ষায়, বোঝো কি দাম, অস্বাভাবিক ব্যাপার। তো কত হলো এলসিএম 60। তাহলে কি করবো, যার নাম্বার অফ ডেজ দেওয়া থাকবে তার কি বার করবো, এলসিএম বার করবো। যেটা এলসিএম বেরোবে ওটাকেই আমরা টোটাল ওয়ার্ক ধরে নেবো। তাহলে টোটাল ওয়ার্ক কত ধরে নিলাম 60, যেটা এই যেটাকে আমি এক অংশ ধরছিলাম, ওয়ান পার্ট ধরছিলাম, ওয়ান পার্টটা ধরবো না, কত ধরবো 60। তাহলে এলসিএম টাকে টোটাল ওয়ার্ক ধরলাম। এবার বলো এই 60টা টোটাল ওয়ার্ক, এই 60টা ওয়ার্ক এ কত দিনে করছে 12 দিন, 12 ডেজ। তাহলে এ যদি 12 ডেজে 60টা কাজ করে তাহলে একদিনে কটা কাজ করবে বলো 5টা। এ যদি 12 দিনে, এ যদি 12 দিনে 60টা কাজ করে তাহলে একদিনে কটা কাজ করবে, 60/12 মানে কটা কাজ করবে বাবু, তাহলে এ একদিনে তার মানে কটা কাজ করে 5টা। এটাকে তাহলে বাঁ দিকে লিখলাম ব্যাপারটাকে, একদিনের কাজ কটা কাজ করলো, এফিসিয়েন্সি এটাকে বলে। কি বলে, এফিসিয়েন্সি। আসছি আমি, তাহলে এ একদিনে করে কটা 5টা। বি দেখো 60টা কাজ কত দিনে করে 15 দিনে, একদমই তাই 15 দিনে করে 60টা কাজ, তাহলে একদিনে কটা করবে 60/15, 60/15 মানে কত 4। তাহলে হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ বি 4। সি কটা করে 60টা কাজ করে কত দিনে 20 ডেজে, তাহলে একদিনে কটা করবে 60/20, গুড, কটা 3। তার মানে সি একদিনে কটা কাজ করে। এবার বল এটা, এই যে এই টার্ম গুলো লিখলাম এটাকে বলা হচ্ছে এফিসিয়েন্সি, দিস ইজ বিং কল্ড এফিসিয়েন্সি। আর বাংলায় বললে বলে কর্মদক্ষতা, বাংলায় কি বলে কর্মদক্ষতা। কে কত ভালো কাজ করে ওটা যদি জানতেই পারবি না তুই যদি এফিসিয়েন্সি না বার করিস। তাহলে এ একদিনে কটা কাজ করে
5টা, বি একদিনে কটা কাজ করে? 4টা, সি একদিনে কটা করে? 3টে। তাহলে বলো, আমাকে বলেছে তিনজনে মিলে করতে হবে, কি বলেছে? একদম তিনজনে কি বলেছে? মিলে। A 5, B 4, C 3। তাহলে একজনে মিলে একদিনে তিনজনে মিলে কটা করে? 5 + 4 9, 9 আর 3 কত? 12। তাহলে একদিনে A + B + C এই তিনজনে যদি একসাথে কাজ করে দে ক্যান ডু 12 ইউনিট অফ ওয়ার্ক। কত কাজ করতে পারে? 12। এই যে 5 আর 4 কত? 9 আর 3 কত? 12। তাহলে একদিনে করে কটা? 12টা বা 12 ইউনিট। আমাকে করতে হবে কটা বলেছে টোটাল? কটা টোটাল কাজ কটা? 60। দিনে কটা করে করছে? 12 ইউনিট করে করছে, করতে হবে কটা? 60টা। কদিন লাগবে বাবু? 60/12 মানে কতদিন? 5 ডেজ। হয়ে গেল, সিম্পল ডিলিং। বুঝলে এটা কি বললাম? মানে এটা অংশ ধরে করলে এমন কিছু বড় হতো না, কিন্তু যদি অঙ্কে এরকম বলে যে কাজটা শুরু হওয়ার 3 দিন পরে বি চলে গেল, তার 2 দিন পরে সি চলে গেল, তখন অঙ্ক হয়ে যাবে বড়। তখন যদি তুমি এলসিএম না করে করো, অংশ ধরে করো, তোমার শিওর অংশ হয়ে যাবে পরীক্ষাতে। কি করলাম তাহলে? আবার বলছি, আই উইল ডু এলসিএম। যে ডেজ গুলো দেওয়া থাকবে ওটা কি করবো? প্রথমে এলসিএম করবো। এলসিএম কি করে করবো? যতগুলো নাম্বার আছে তার মধ্যে সব থেকে বড় নাম্বারটা নেবো, বিগেস্ট নাম্বার। এর মধ্যে বড় কে? 20। 20 নামতা পড়বো, বাকি বাংলা ভাষায় নামতা বলে, ইংলিশের টেবিল বলে। 21 আর 20 দেখবো যে ভাগ যাচ্ছে কিনা, সবগুলো দিয়ে ভাগ যেতে হবে। 12 15 দিয়ে কি ভাগ যায় 20? না। 22 যা 40, 12 15 দিয়ে ভাগ যায় না। 23 যা 60, 12 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়। সো মাই এলসিএম ইজ কত? 60। তো এটাই টোটাল ওয়ার্ক, মানে আমি ধরে নিলাম 60 ইউনিট কাজ আছে। কটা ইউনিট কাজ আছে? এই 60 ইউনিট কাজ এ করে 12 দিনে, তাহলে একদিনে কত করে? 60/12 মানে কত? 5। এই 60 ইউনিট কাজ বি করে 15 দিনে, তাহলে একদিনে কত করে? 4। আর সি একদিনে কত করে? 3। আমাকে বলছে তিনজনে মিলে একসাথে কাজটা কতদিনে করবে? 18। 9 দিয়ে ভাগ যায়, কিন্তু 12 দিয়ে কি ভাগ যায়? 18 দুগুণে 36, 3 4 নং 36, 3 12 কত? 36। তাহলে এদের এলসিএম কত দাঁড়ালো? 36। তাহলে টোটাল ওয়ার্ক কত ইউনিট হয়ে গেল? 36 ইউনিট। কত লিখতে যাও না পরীক্ষা হলো, আমি বোঝানোর জন্য ইউনিট লিখতে বসে গেল হয়তো, সোখানে পরীক্ষা শেষ হয়ে গেল। 36 ইউনিট। এ কতদিনে করে বল বাবু? 9 ডেজ। তাহলে 9 দিনে 36, তাহলে একদিনে কত? 4 3 জাস্ট ভাগ করবো। তাহলে 4 আর 3 7 আর 2 কত? তাহলে A + B + C একদিনে করে 9 ইউনিট ওয়ার্ক। কত ইউনিট ওয়ার্ক করে? আর করতে হবে কত ইউনিট? 36/9 মানে 4 ডেজ। অঙ্ক শেষ। বুঝলে? ক্লিয়ার প্রত্যেকের? সবাই বুঝতে পেরেছো? তুমি লাস্ট বেঞ্চ শিওর? চলো এবার এই অঙ্কটাকে মনে করো আমি ঘুরিয়ে দিলাম। এই অবধি সব সেম ছিল। এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 9 ডেজ, বি ক্যান ডু ইট ইন 12 ডেজ, সি ক্যান ডু ইট ইন 18 ডেজ, সব সেম আছে। দিয়ে বললো এ অ্যান্ড বি স্টার্টস দ্য ওয়ার্ক। এইভাবে বললো এ অ্যান্ড বি স্টার্টস দ্য ওয়ার্ক, হলো, বাট আফটার, তোমাকে বললো 7 4 7 28 28 হলো কত? 8। আচ্ছা, আফটার বললো 3 days, after 3 days বললো বি লেফট দ্য জব। বি এ লেফট দ্য জব। 3 7 21 পড়ে, হ্যাঁ এ লেফট দ্য জব। অঙ্ক বানাচ্ছি। এ লেফট দ্য জব মানে কি? কে কে শুরু করেছে বাবু? এ আর বি স্টার্টস দ্য ওয়ার্ক। বাংলায় বললে এ এবং বি কাজটি শুরু করেছে, সি আসেনি। কিন্তু কে শুরু করেছে? এ এবং বি। বাট আফটার 3 days, কিন্তু 3 দিন পরে। 3 দিন পরে কে কাজ ছেড়ে চলে গেছে? এ লেফট দ্য জব। 3 দিন পরে বলেছে এ বাড়ি চলে গেছে। তাহলে লাস্টে বলে দিয়েছে বি এন্ড সি কমপ্লিটস দ্য রিমেনিং ওয়ার্ক। এ চলে গেলে কে পড়ে আছে? বি আর সি। বলেছে বি আর সি মিলে বাকি কাজটা শেষ করেছে। বি আর সি মিলে কি বলেছে? বাকি কাজটা শেষ করে। তাহলে বলেছে পুরো কাজটা, টোটাল ওয়ার্কটা কতদিনে শেষ হবে? এটা হচ্ছে কোশ্চেন। কি বললো? টোটাল কাজটা কতদিনে শেষ হবে। আবার বলছি, এ একটা কাজ করতে পারে 9 দিনে, বি করতে পারে 12 দিনে, সি করতে পারে কত? 18 ডেজে। এ এন্ড বি স্টার্টস দ্য ওয়ার্ক আফটার কত? 3 days। কে কাজ ছেড়ে গেল? এ লেফট দ্য জব। এ বললো কাজটা আমি আর করবো না, এ চলে গেছে। তারপর বলছে বি এন্ড সি কমপ্লিটস দ্য রিমেনিং ওয়ার্ক। এ চলে যাওয়ার পরে কে কে কাজটা শেষ করেছে? বি আর সি। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে পুরো কাজ কতদিনে শেষ হবে। জাস্ট হিসাব করবো, কিচ্ছু করতে হবে না। এটা তো প্রথমে করেই নিবো। এলসিএম কত হবে? 36। এটা 4, এটা 3, এটা কত? 2। তুই বল আমাকে, বলতো এ আর বি কাজ শুরু করে কদিন কাজ করেছে? 3 দিন তো কাজ করেছে। তারপর তো এ কাজ ছেড়ে গেছে। তাহলে এ আর বি একদিনে কটা কাজ করে? 4 আর 3 কটা? এ আর বি আছে কিন্তু সি কিন্তু আসেনি। এ আর বি, তাহলে এ আর বি একদিনে কটা করলো? 7টা। যেটা বলবে, যেমন আমরা গল্পের বই পড়ি সেরকমই অঙ্ক পরপর পড়তে হবে। কে শুরু করেছিল? এ আর বি। এ আর বি একদিনে কটা করে? 4 আর 3 কটা? একসাথে কদিন কাজ করেছে বাবু? একদিনে করে 7টা। তাহলে 3 দিনে কটা করেছে? 21টা। তাহলে একদিনে করে 7টা, 3 দিনে করেছে 21টা। বলো 36 ইউনিট কাজের মধ্যে 21 ইউনিট কাজ তো হয়েই গেল। তাহলে
হয়ে গেল কিনা তোমাকে শুধু দেখতে হবে কটা হয়েছে কটা বাকি আছে। 21 ইউনিট যদি হয়ে গিয়ে থাকে তাহলে কত ইউনিট পড়ে আছে? আরো 15 ইউনিট পড়ে আছে, মানে 3 দিন কাজ হয়েছে, তারপরে কত ইউনিট পড়ে আছে? নাও এ লেট দ্য জব, এ ইজ নট দেয়ার, এ কাজ ছেড়ে চলে গেছে, বাকি কাজটা কে করেছে? ও বি আর বি আর সি একদিনে কটা কাজ করে? 3 আর 2 কত? তাহলে বি আর সি একদিনে করে 5টা কাজ, আর পড়ে আছে কটা কাজ? 15টা কাজ করতে হবে, আর ওরা একদিনে কটা করে কাজ করে? 5টা করে। তাহলে আর কদিন লাগবে? 15/5 মানে কদিন? 3 দিন। এবার তোকে অপশন নাম্বার 1 দিল 3 দিন, তুই তাড়াতাড়ি করে এখানে আনসার দিন দিয়ে এসে বললি মা চাকরি পেয়ে গেছি, দিয়ে দেখবি আর গোল্লা পেয়ে গেছিস। মানে তোকে জিজ্ঞেস করেছিল পুরো কাজটা কতদিনে শেষ হয়, সব পড়তে হবে। অপশন নাম্বার 1 এটাই দিবে 3 ডেজ। তোকে কি জিজ্ঞেস করেছিল? পুরো কাজটা কতদিনে শেষ হয়। তাহলে প্রথমে 3 দিন তো এখানে হয়েছিল, ওরা দুজন মিলে 3 দিন করেছিল কিনা? এই 3 দিন 3 ডেজ, আর লাস্টে আরো কত? 3 ডেজ। তাহলে 3 আর 3 কত ডেজ? 6 ডেজ। তাহলে অপশন আনসার কি হবে? 6 ডেজ। তোমাকে যদি জিজ্ঞেস করতো যে বি আর সি মিলে বাকি কাজটা কতদিনে করেছে, তাহলে আনসার কত হতো? এখানে জিজ্ঞেস করেছে পুরো কাজটা কতদিনে শেষ হবে, তাহলে শুরুর 3 দিন আর লাস্টের 3 দিন, 3 দিন কত? 6। তোমার না শুধু তোমার মেন্টালিটি নিয়ে খেলে, আর কিচ্ছু না। ওরা না জানে কমন ভুল কোনটা, এগুলো সব শেখাবো তোমাকে আমি। মানে প্রত্যেকটা কোশ্চেন দেওয়ার পরে কিন্তু কম্পিউটার পরীক্ষা নিচ্ছে, কোনো মানুষ কিন্তু কোশ্চেন পেপার সেট করে না, একটা মেশিনারি সিস্টেমে হয় না। ওরা জানে কিন্তু যে কমন এরর কোনটা, মানে যেটাতে সব ম্যাক্সিমাম ছেলে ভুল করবে কোন অপশনটাতে, ওই অপশনটাই 1 নম্বরে রেখে দেয়। তারা ওরা করে দিই 3 বেরোলো 3 আনসার, পরের কোশ্চেন স্যার বলেছে সব কোশ্চেন দেখতে হবে, দিয়ে দেখা গেলো ভুল করে দিই। ওই জন্য পুরো কোশ্চেন পড়তে হবে ভালো মতো করে, ইউ হ্যাভ টু গো থ্রু আউট দ্য কোশ্চেন, বুঝলে? করি এ আর বি আর সি, কঠিনটা দেখাই, তুমি সহজগুলো বাড়িতে করো। এ বি আর সি একসাথে একটা কাজ করে বললো 20 দিনে, 3 জনে মিলে করে, এবার বলেছে বলে দিয়েছে ওটা, তার জন্য প্লাস প্লাস লিখলাম। এ প্লাস বি প্লাস সি কদিনে করে? 20 দিনে। দিয়ে বললো এ একা করে কাজটা মনে করে বললো 30 দিনে। এ একা করে কত দিনে? 30 দিনে। আর সি বললো কাজটা করে বললো তোমাকে মনে করো 60 দিনে। দিয়ে আমাকে বললো যে বি কাজটা কতদিনে করবে। কিচ্ছু না, তোমাকে আমাকে একটা কথা বলো তো, ভালো করে বোঝো। আমি যদি বলি যে বাবু তুই আমাকে 50টা রসগোল্লা বানিয়ে দিস, তো ওকে বললাম, কি বললাম? তুই আমাকে 50টা রসগোল্লা বানিয়ে দিস। রসগোল্লা মানে বোঝো তো? তাহলে 50টা রসগোল্লা বানিয়ে দিস মানে টোটাল কাজ কত? 50টা রসগোল্লা বানানো, একই না? ও যদি আমাকে এটা না বলে যে স্যার আমি দিনে 10টা করে রসগোল্লা বানাতে পারি, ও যদি আমাকে এটা বলে দেয় স্যার আমি দিনে কটা করে বানাই, তাহলে তুই বলবি যে 50টা বানাতে দিয়েছি, ও দিনে 10টা করে বানাচ্ছে, তার মানে কতদিন লাগবে? 50/10 মানে কতদিন? 5 দিন। কিন্তু যদি আমি এটা না বলতাম যে ও দিনে কটা করে রসগোল্লা বানাচ্ছে, তাহলে কি এটা বলতে পারতাম? মানে ও যদি এটা না বলতো যে পার ডে হি ক্যান মেক 10 রসগোল্লাস, তাহলে তুমি কি বলতে পারতো ও কতদিন লাগবে? তার মানে কেউ কতদিনে কাজ করছে সেটা জানার জন্য ওর এফিসিয়েন্সিটা জানতে হবে, যেটা বাঁদিকে লিখছি। তাছাড়া কি বলতে পারবো? তাহলে আমাকে এখানে কাজটা বার করতে দিয়েছে বিয়েরটা, তাহলে আমার প্রথম মোটিভ, অঙ্কের মোটিভ হয়, সবকিছুর মোটিভ হয়, মানে তখনই আমাকে জানতে হবে যে বি দিনে কটা করে কাজ করে। বিয়ের এফিসিয়েন্সি বার করাটা আমার কাজ হয়ে গেল প্রথমে, তাহলে আমি পেয়ে যাবো। চলো এলসিএম করি। 60 হবে, 60টা কাজ এ বি এবং সি কতদিনে করছিল? 20 ডেজ। তাহলে একদিনে কত করবে? 60/20 যা করছিলাম মানে কত? তাহলে একদিনে কটা কাজ করছে? 3টে। হলো? এবার দেখো ঠিকই আছে, ও সমান সমান হয়ে যাচ্ছে। দাঁড়া, এটাকে 60 করিস না, দাঁড়া ওটাকে 20 না করে এটাকে 10 কর, 10 কর, একই ব্যাপার। 10 করলাম, তাও তো এলসিএম কত হবে? 60 হবে। 60 কে যদি 10 দিয়ে ভাগ করিস কত হবে? 6 হলো। আবার 60 কে যদি 30 দিয়ে ভাগ করিস কত হবে? 2। 60 দিয়ে ভাগ করিস কত হবে? 1। এবার বলতো এ বি সি 3 জনে মিলে করে কটা কাজ? 6টা। এর মধ্যে থেকে এ কটা করে? এ ক্যান ডু 2 ইউনিট, আর সি ক্যান ডু, তাহলে সি করে 1 আর এ করে 2, আর 3 জনে মিলে কটা করে? তার মধ্যে থেকে এ দুটো আর সি একটা, মানে 2 এর আগে কটা হয়ে গেছে? 3টে। তাহলে বাকি 3টা কে করে? বি। তাহলে বি দিনে কটা করে কাজ করে? বি এর এফিসিয়েন্সি কত? 3। বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3। তোমাকে বলেছে পুরো কাজটা বি কদিনে করবে, কটা কাজ আছে টোটাল? 60। তাহলে 60/3, তাহলে বি এর কদিন লাগবে বাবু? 20 দিন। হয়ে গেল, অঙ্ক শেষ। মানে what was the motive? My motive was to find the efficiency of B so that I can find the value in how many days B can complete the work, কতদিনে করতে পারে। এই যে 10 30 60 এলসিএম কত? 60। 60 কে 10 দিয়ে ডিভাইড করলে কত আসে? 6। এখানে A প্লাস B প্লাস C লেখা আছে, মানে 3 জনের মিলিত কর্মদক্ষতা, টোটাল এফিসিয়েন্সি অফ A B and C কত? 6। আবার 60 কে 30 দিয়ে ভাগ করলাম কত আসলো? 2। তাহলে শুধু A এর এফিসিয়েন্সি কত? 2। 60 কে 60 দিয়ে ভাগ করলাম কত আসলো? 1। তাহলে শুধু C এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে বল A এর এফিসিয়েন্সি 2, C এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে A আর C মিলে কটা করছে? 2 এর আগে কত? 3। আর 3 জনে মিলে কটা করছিল? 6টা। এর মধ্যে A আর C 3টা, তাহলে বাকি 3টা কে করবে? B। তাহলে পেয়ে গেলাম B এর এফিসিয়েন্সি। B দিনে কটা করে কাজ করে? 3টে করে করতে হবে কটা? 60। তাহলে 60/3 মানে কত ডেজ?
বুঝলে? এটা করো দেখি, ভ্যালু দিচ্ছি শুধু। তোমাকে বলেছে এ প্লাস বি প্লাস সি একটা কাজ করে বললো তোমাকে মনে করো 12 দিনে, এ করে বললো মনে করো তোমাকে 20 দিনে, আর সি বি করে বললো তোমাকে মনে করো 40 দিয়ে তো ভাগ যাবেই। তাহলে এলসিএম কত বেরিয়ে গেল? 120। 120 কে 12 দিয়ে ভাগ করলাম কত আসলো? 10। 120 কে 20 দিয়ে ভাগ করলাম কত আসলো? 6। 120 কে 40 দিয়ে ভাগ করলাম কত আসলো? 3। আবার ওই দেখ আমাকে সি এরটা বার করতে দিয়েছে, কারটা? তাহলে আমার কার এফিসিয়েন্সি লাগবে? সি এর। তাহলে বলো এ একদিনে কটা কাজ করে বাবু? 6টা। বি একদিনে কটা করে? 3টে। তাহলে এ আর বি মিলে কটা করলো? 6 আর 3 কত? 9 ইউনিট হয়ে যাচ্ছে। আর তিনজনে মিলে কত করে? 10। এর মধ্যে থেকে এ আর বি কত করলো? 9। তাহলে বাকি এক কে করবে? সি। তাহলে সি দিনে কটা করে কাজ করে? একটা করে। সি এর এফিসিয়েন্সি কত বাবু? 1। করতে হবে কত? 120। তাহলে 120/1 মানে কত দিন লাগবে? 120 ডেজ। হয়ে গেল আনসার। সিম্পল ডিলিং, কিছু নাই। এটা একদম বেসিক বলছি, এটা করে দিত। এ আর বি যা বললাম তার থেকে অনেক সহজ বলছি। এ আর বি মিলে করে একটা কাজ 18 দিনে, আর এ একা করে কাজটা বললো 24 দিনে। আমাকে বলেছে বি কত দিনে করবে, বলেছে বি কত দিনে করবে। 18 আর 24 এলসিএম বলো, একটু বড় হয়েছে, 24-এর ঘরে নামটা পড়া উচিত তোমার। 24 1 যা 24, 18 দিয়ে ভাগ যায় না। 24 2 যা কত? 48, 18 দিয়ে ভাগ যায় না। 24 3 যা কত? 72। তুই আমাকে বলবি স্যার 24-এর ঘরে নামটা পড়া যায়? পড়া যায় বাবু। 24 3 যে 72 হয়, এতটুকু তোমার জানা উচিত। 24 3 যা কত? 72। তাহলে হোয়াট ইজ 72 ইজ ডিভিজিবল বাই 18। 4 রং 72 হয়, আর 3 24-এ কত হয়? 72। তাহলে এলসিএম কত পেলাম বাবু? 70। টোটাল ওয়ার্ক কত মিনিট হয়ে গেল? 72। 72 ডিভাইডেড বাই 18 মানে কত? 4। আর 72 ডিভাইডেড বাই 24 মানে কত? 3। তাহলে বলো এ প্লাস বি কটা করছে? 4। আর শুধু এ কটা করছে? 3। তাহলে বাবু বি কটা করবে বাবু? 1 করবে কিনা? আবার সেম কথা, দেখো এ আর বি মিলে করছে 4। এর মধ্যে এ একা কটা করছে? এই যদি 3টা করে আর দুজন মিলে যদি 4টা করে, তাহলে বি কটা করবে? তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1। করতে হবে কটা? 72/1 মানে কতদিন লাগবে? ডান। সিম্পল ডিলিং, কিছু নাই। আমাকে এইভাবে বললো এ ইজ, বললো 40% মোর এফিসিয়েন্ট, মোর এফিসিয়েন্ট, শুধু এফিসিয়েন্সি দিয়েছে মনে করো, মোর এফিসিয়েন্ট দেন বি। এ বলেছে বি এর থেকে কত পার্সেন্ট বেশি কর্মদক্ষ? 40% বেশি কর্মদক্ষ বলেছে। 40% বেশি কর্মদক্ষ কার থেকে? বি এর থেকে। হলো বলেছে দে টুগেদার, দে টুগেদার, দে টুগেদার ক্যান কমপ্লিট, দে টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক, ক্যান কমপ্লিট আ ওয়ার্ক। বললো মনে করো, দাঁড়া দেখে নি একবার, 40 5-এর সাথে 12, 5-এর সাথে, আচ্ছা ইন 12 ডেজ, 10 ডেজ, 10 ডেজ সরি, ইন 10 ডেজ দুজনে মিলে একটা কাজ করতে পারে 10 দিনে। কতদিনে করতে পারে? 10 দিনে। হলো দিয়ে জিজ্ঞেস করেছে যে বি একা কাজটা কতদিনে করবে? অত লিখলাম না, আমাকে শুধু জিজ্ঞেস করেছে তাহলে কাজটা বি একা কতদিনে করবে। কি জিজ্ঞেস করেছে? কাজটা বি একা কতদিনে করবে। তুমি আমাকে একটা কথা বলো তো, দেখো পার্সেন্টেজ মানে কি একটু বলো তো আমাকে, হোয়াট ডু ইউ মিন বাই পার্সেন্টেজ? গুড, বাহ, শতাংশ। পার্সেন্টেজ মানে কি? শতাংশ। পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা বাংলায় বললে। তার মানে হচ্ছে 100-র মধ্যে কত। তুমি যে পরীক্ষায় নাম্বার পাও, তুমি কি বার করো? তো পার্সেন্টেজ বার করার সময় কতর মধ্যে বার করি? 100-র মধ্যে। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই পার্সেন্টেজ? পার্সেন্টেজ মানে পার, মানে হচ্ছে দেখো আমি উত্তর আছে। পার্সেন্টেজ পার মানে হচ্ছে মধ্যে। পার মানে কি? মধ্যে। ইংলিশে বললে কি? আউট অফ। আর এই সেন্ট কথাটার মানে হচ্ছে 100। সেই জন্য মানে কি 100-র মধ্যে কত? সেন্ট মিন্স 100, আর পার মানে কি? আউট অফ। পার্সেন্টেজ মানে কি 100-র মধ্যে কত। সবসময় আমরা বলি না যে ছেলেটা 800-তে 720 পেয়েছে, কত পার্সেন্ট পেয়েছে? কি করি? 720/800 ইন্টু 100 করি কিনা? মানে কি করছি? কতর মধ্যে বার করছি? 100-র মধ্যে। কিচ্ছু না, দেখো এ কার থেকে 40% বেশি বলেছে। আমি আরো সহজে করতে পারি কিন্তু, মানে কিছুদিন পরে তুমি অঙ্ক পেন, পেন ছুঁড়ে ফেলে দিবে অঙ্ক করার জন্য। তবে এখন ডেমোতে আছি বলে আমি বেসিক কথাবার্তা বলছি তোমাকে। একদম ক্লাসেও প্রথম 3 মাস বেসিকই বলবো, আগে বেসিক ক্লিয়ার করবো বি এর থেকে। তো আমি ধরলাম বি এর এফিসিয়েন্সি 100। কত ধরলাম? বি এর এফিসিয়েন্সি কত ধরে নিলাম? এক্স ধরলাম না, কত ধরলাম? 100, কারণ পার্সেন্টেজ মানে কতর মধ্যে? 100-র মধ্যে। বি যদি 100 হয়, তাহলে এ ওর থেকে 40% বেশি। 100 থেকে 40% বেশি মানে কত? 140। 100-র মধ্যে 40% তো 40 হয়।
কারণ 100-র মধ্যেই তো পার্সেন্টেজ। তাহলে 100 হলে ওরা কত হবে? 140। যদি বলতো 40% লেস, তাহলে কি করতাম? একদম 100 মাইনাস 40 করে কত লিখতাম? 60। এটা জাস্ট একটা অনুপাত। মানে আমি এদের যদি এফিসিয়েন্সি রেশিও বার করি, মানে এইচ টু বি বার করি, এ 100 আর বি কত? 140। হোয়াট ডু ইউ মিন বাই অনুপাত? একটু জাস্ট কথাবার্তা বলছি। হোয়াট ডু ইউ মিন বাই রেশিও? এনি ওয়ান অফ ইউ? মন খুলে ক্লাস করো বাবু, ফাঁকা আছে, ওই পরের দিন কিন্তু প্রচন্ড ভিড় হয়ে যাবে, সেজন্যই বলছি। হোয়াট ডু ইউ মিন বাই রেশিও? এনি ওয়ান অফ ইউ? যা মাথায় আসছে বল। না না, সে তো 5-7 আমিও জানি। রেশিও মানে কি? মানে অনুপাত মানে কি? এনি ওয়ান অফ ইউ জানো তো? গুড। অনুপাত মানে ভাগ। অনুপাত মানে কি? অনুপাত মিন্স ডিভাইড। মানে তোমাকে যদি কোথাও বলে এ ইজ টু বি, এটা মানে হচ্ছে এই দাগটা দিতে ভুলে গেছে বাবু। হ্যাঁ সত্যিই তাই, এটা মানে হচ্ছে এ বাই বি, আর কিছুই না। অনুপাত মানে কি? ভাগ। অনুপাত মানে হচ্ছে ভাগ, আর কিচ্ছু না। মানে তোমাকে যে কোথাও 2:3 লেখা থাকে, এটা মানে কি বাবু? 2 বাই কত? হ্যাঁ কি না? এগুলো নিয়ে পরে মনে করো উপরে যদি আমি 2 দিয়ে গুণ করি, আমাকে নিচেও কত দিয়ে গুণ করতে হবে? তাহলে 2:3 যা, আর 4:6 কি আলাদা নাকি? দুটো কি একই তো? মানে এটাকে কাটাকাটি করলে তো আবার 2:3 চলে আসবে, আসবে কি না? তাহলে অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ টুন করা যায়, সেগুলো নিয়ে পরে কথা বলবো। মোদ্দা কথা, অনুপাত মানে কি? ভাগ। অনুপাত মানে ভাগ। তো চলো, যদি আমি এখানে আসি, তার মানে কি কাটাকাটি করা যাচ্ছে? তাহলে এ করে 100টা, বি করে কটা? এটা কেটে ছোট করে দিলাম, এটা 20 দিয়ে যদি কাটি 5 হয়, আর 20 দিয়ে কাটলে কত হয়? 7। মানে আমি বলতে পারি বাবু, এর এফিসিয়েন্সি যদি 5 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? সরি, বি এরটা উল্টো করে দিয়েছি এখানে, এ 140 হবে না? বি 100 আর এ কত? 140। এখানে কাটলে 5, এখানে আসলে কত? 7। মানে বাবু যদি বলো যে বি এর এফিসিয়েন্সি যদি কত হয়? 5, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 7 হবে। লিখলাম, হলো? এবার বল আমাকে, বলে কোশ্চেন পরে এবার বলেছে দে টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 ডেজ। তারা দুজনে মিলে কাজটা কতদিনে করে? 10 দিনে। তুই বলতো এ করে তোর অনুযায়ী 7টা কাজ, আর বি করে কটা? 5টা। 7 and 5। তো দুজনে মিলে কটা করে? 12 ইউনিট। 7 প্লাস 5 কত? 12 ইউনিট। তা দুজনে মিলে ওয়ান ডে তে কত ইউনিট করে? 12 ইউনিট, 12 ইউনিট কাজ। ওরা দুজনে মিলে কদিন কাজ করেছে বাবু? একদিনে যদি 12 ইউনিট করে, তাহলে 10 দিনে ওরা কত ইউনিট করছে? ইন্টু 10, মানে কত? 120 ইউনিট কাজ করেছে। এটাই তো টোটাল কাজ। ওরা তো 10 দিনে কাজটা শেষ করেছে। মানে আগেরটাতে যেমন দিন দেওয়া ছিল, ডেজ দেওয়া ছিল, এখানে কি দেওয়া আছে? এফিসিয়েন্সি দেওয়া আছে। তাহলে এ করে দিনে 7 ইউনিট, বি করে 5 ইউনিট, দুজনে মিলে কত ইউনিট? 12। দুজনে মিলে কাজটা কদিনে করেছে? তাহলে টোটাল কাজ কত? 12 ইন্টু কত? 10 করলে কত আসছে? 100। এই 120টা কাজ কি এবার বলেছে কাকে করতে হবে? বি কে একা। তাহলে বল বি দিনে কটা করে করে করতে হবে? কটা? তাহলে 120/5 করলে 24 আসে। মানে বলতেই পারি বি এর কাজটা করতে কদিন লাগবে? সিম্পল ডিলিং, সিম্পল এক্সিকিউশন, সিম্পল থিঙ্কিং একদম। এর থেকেও সহজে করা যায়, সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে করে। মোটামুটি যা বুঝতে পারছি এটাই বুঝি এখন। আগে হলো? কি বলেছিল আবার বলছি, এ ইজ 40%। এ ছিল হচ্ছে তোমার, এ ইজ 40% মোর এফিশিয়েন্ট দেন কি ছিল? বি। যার থেকে বেশি বলবে তাকে ধরে নেবো। তা ধরলাম বি করে কটা? 100টা। কেন 100 ধরলেন? কারণ পার্সেন্টেজ বলেছে। পার্সেন্টেজ মানে কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে এ বি যদি 100 করে, তাহলে এ কত করবে? 140। তাহলে অনুপাত করে নিলাম, কাটাকাটি করে নিলাম, কত আসলো? 7:5। তাহলে এ যদি দিনে 7 ইউনিট করে, তাহলে বি দিনে কত ইউনিট করবে? তাহলে দুজনে মিলে কত ইউনিট করলো? কত দিনে করেছে টোটাল কাজটা বাবু? তাহলে একদিনে 12 ইউনিট, 10 দিনে কত? 120। এই 120 ইউনিট কাকে করতে দিয়েছে? বি কে। বি দিনে কটা করে করে? 5টা। তাহলে 120/5 মানে কত? 24। টান। বুঝলে? ক্লিয়ার প্রত্যেকে? চলো আর একটা বলো তো দেখি। লেখো তো খাতার মধ্যে, আর বোর্ডে লিখছি না, লেখো। এ ইজ, দেখো, এ ইজ 25%, এ ইজ 25% লেস এফিশিয়েন্ট দেন বি। এ ইজ 25% লেস এফিশিয়েন্ট দেন বি। বাংলায় বললে এর কর্মদক্ষতা বি এর থেকে 25% কম। বাংলায় বললে এর কর্মদক্ষতা বি এর থেকে 25% কম। হলো? দে টুগেদার, দে টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক in 20 days. They together can complete a work in 20 days. দুজনে মিলে একটা কাজ করতে পারে 20 দিনে। They together can complete a work in 20 days. দিয়ে লেখো in how many days, in how many days B alone can complete the work. In how many days B alone can complete the work. বাংলায় বললে এ বি এর থেকে 25% কম কর্মদক্ষ, তারা দুজনে মিলে একটি কাজ করতে পারে 20 দিনে। তাহলে কাজটি একা বি কত দিনে করবে?
In how many days B alone can complete the work? In how many days B alone can complete the work? কতদিনে B একা কাজটি করবে? বলো কত পার্সেন্ট কম বলেছে? যেটা ধরতে পেরেছো তোকে দেখো শুধু, তারপরে তো ক্লাসে কথা হবে। কত পার্সেন্ট কম বলেছে? 25%। কার থেকে? বি এর থেকে। তাহলে বি যদি দিনে 100টা কাজ করে, তাহলে এ ওর থেকে 25% কম কাজ করবে। মানে কটা কাজ করবে? এবার 25, এ দেখো আমি আবার বলছি, তুমি বড় হয়ে গেছো কিন্তু, তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি কিন্তু গ্রাজুয়েশন পাস করে গেছো, 5 দিয়ে কাটতে যেও না, আস্তে আস্তে করে গেলে তো যেতে হবে এইসব জায়গায়। 25 দিয়ে কাটবো আমি, কত দিয়ে কাটবো? 25। ঠিক আছে, শুরুর দিকে হতেই পারে, অনেকদিন পরে অঙ্ক করছো, ডাইরেক্ট কাটলাম 25 দিয়ে 4, 25 দিয়ে কাটবো 3। তাহলে বি যদি 4টা করে তাহলে এ কটা করবে? তাহলে দুজনে মিলে কটা করলো? কদিন কাজ করেছে? 20 ডেজ। 7 ইন্টু 20 কত হয়ে গেল? তাহলে টোটাল কাজ কত? 120। এই কাজটাই কাকে করতে বলেছে বাবু? বি কে। বি দিনে কটা করে কাজ করে? 4 ইউনিট। করতে হবে কত ইউনিট? 140। তাহলে 140/4 মানে কদিন লাগবে? 35 ডেজ। ডান, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝলে? ক্লিয়ার প্রত্যেকের? এইভাবে ভাবতে হবে। এবার বেসিক রাখছি, চলো লাস্টে একটা টাইপ দেখে নিই, তারপর দিয়ে ছেড়ে দিচ্ছি। পরের দিন পরের ডেমো ক্লাসটা না, মানে দুটো দিন ডেমো ক্লাস করাই আমরা। আজকে ইংলিশ আর অঙ্ক হলো, এর পরের ডেমো ক্লাসটা আমরা, যেহেতু অনেকের পরীক্ষা আছে আর হোলিও পড়ে গেছে মাঝখানে, তাই সামনের সোমবার করাবো। হ্যাঁ, দিয়ে তারপর থেকে ভর্তি শুরু হবে। ঠিক আছে, নেক্সট মানডে, কারণ মাঝখানে হোলি পড়ছে দুদিন, শুক্রবার শনিবার। তার আগে একটু সেমিস্টারের পরীক্ষা আছে বুধবার অবধি বিভিন্ন স্টুডেন্টদের। তারপরে সোমবার দিন একসাথে করিয়ে দিব। ঠিক আছে, ওই দিন রিজনিং আর জিএস এর ডেমোটা, ওটা মিস করো না কিন্তু। সোমবার দিন ডেমো হওয়ার পরে, নেক্সট সোমবার ডেমো হওয়ার পরে তারপরে অ্যাডমিশন প্রসেস শুরু করবো। মনে করো টাকা দিয়ে বললো, যেই আমাদের হার্ড কপিতে যে টাইপের অঙ্কগুলো আছে, আমি ওগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওই টাইপেরই অঙ্ক, বাড়িতে গিয়ে 15টা অঙ্ক করবে কিন্তু। সে তুমি ভর্তি হও আর না হও, কিন্তু তুমি অন্তত কষ্ট করে এসছো, অন্তত দেখবে যে তুমি বুঝতে পারছো কি পারছো না। বুঝলে? আগে রেকর্ডিংটা দেখে নেবে, ক্লাসে রেকর্ডিং প্রোভাইড করা হবে এই ক্লাসটারই। চলো, তোমাকে মনে করে বললো যে টাকার কথা, কাজ করলে তো টাকা পাওয়া যায়, হ্যাঁ কি না? তোমাকে বললো যে মনে করো এ একটা কাজ করতে পারে হচ্ছে 20 দিনে, আর বি একটা কাজ করতে পারে বললো 15 দিনে। হলো? তাহলে লসাগু করলাম 60, এখানে আসলো 3, এখানে কত আসলো? 4। আমাকে বললো ওদের মধ্যে 28,000 টাকা দেওয়া হবে টোটাল কাজটা করার জন্য। আমি বেসিক রাখছি আজকে। মানে এ আর বি একটা কাজ করতে গেছে, এ কাজটা করে কত দিনে? 20 দিনে। আর বি কাজটা করে কত দিনে? 15 দিনে। বলেছে কাজটা করার জন্য ওরা টোটাল 28,000 টাকা পাবে। মানে সব মিলিয়ে এ আর বি কে কত টাকা দিবে? 28,000 টাকা। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে, মনে করে বললো তাহলে বি কত টাকা পাবে। তো একটা কথা মাথায় রাখো, কিসের অনুপাতে ভাগ হবে? এফিসিয়েন্সির অনুপাতে। মানে এই যে টাকাটা যে ভাগ হবে, সাম উইল বি ডিভাইডেড ইন হুইচ রেশিও? এফিসিয়েন্সি রেশিও। মানে যে বেশি ভালো কাজ করে সেই তো বেশি টাকা পাবে, যে কম কাজ করে সেই তো কম টাকা পাবে। তাহলে ওদের টাকাটা কি অনুপাতে ভাগ হবে? এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার অনুপাতে। মানে ওদের টাকাটা 3:4 অনুপাতে ভাগ হবে। কি অনুপাতে ভাগ হবে? মানে টোটাল 28,000 টাকা 28,000 উইল বি ডিভাইডেড ইন কি রেশিও? 3:4। এবার রেশিও কি করে ভাঙে তুমি জানো, তাও বলছি, এইভাবে ভাবো। এ করে কত? 3 টাকা মনে করো, আর বি কত? 4। 3 আর 4 কত? তো তোমার অনুযায়ী টোটাল টাকা কত? 7। তাহলে ওরা কত টাকা বলেছে টোটাল? তাহলে 7 মানে আমি বলতে পারি 7 ইকুয়াল টু কত বলতে পারি? 28,000। তাহলে 1 ইকুয়াল টু ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড, যেটা ছোটবেলাতে করি না, ঐকিক নিয়ম। তাহলে 7-এর মান জানিস, তোকে বলেছে বি কত পায়, তাহলে কত মান বার করতে হবে? 4। ওই যে করতাম না আমরা, 5টা বলের দাম 20 টাকা, তাহলে 8টা বলের দাম কত? কি করতাম? 5টা বলের দাম 20 টাকা। সবকিছুই কিন্তু ঐকিক নিয়মের উপর দাঁড়িয়ে আছে। পুরো অ্যারিথমেটিক কিন্তু আমরা ঐকিক নিয়ম দিয়ে করবো। 5টা বলের দাম কত টাকা? 20 টাকা। 5 বলস 20 রুপিস। তোমাকে বলে 8 বলস কত? কি করবে তুমি? প্রথমে 1 বল বার করবে, 20/5 করে কত করবে? 4। তারপরে আবার 8 বল করবে, 4 ইন্টু 8 করে কত হবে? 32। এটাকে তো ঐকিক নিয়ম বলে। সেরকমই 7 এর মান কত? 28,000। তাহলে 1-এর মান কত হবে? 4 7 28 মানে কত? ভাগ করলাম, কত আসলো? 4,000। তোমাকে বার করতে হবে কতর মান? 4-এর মান। কারণ বি কত পায়? 4। যদি বলতো এ কত পায়, তাহলে কত মান বার করতাম? তাহলে 4-এর মান 4 4-এ কত? 16,000। তার মানে এ কত টাকা পায়? বি কত টাকা পায়? 16,000 টাকা। আবার বলছি, এ করে 20 দিনে, বি করে কত দিনে? 30 দিনে, 15 দিনে। এলসিএম 60, এ এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি কত? 4। বলেছে দে বোথ গেট 28,000 ফর এ ওয়ার্ক। দুজনে মিলে কত টাকা পায়? 28,000 টাকা। বললো যে হাউ মাচ অ্যামাউন্ট বি গেটস, বি কত টাকা পায়। দেয়ার দিস মানি উইল বি ডিভাইডেড ইন এফিসিয়েন্সি রেশিও। টাকাটা কি অনুপাতে ভাগ হবে? কি অনুপাতে ভাগ হবে? এফিসিয়েন্সি রেশিওতে। এবার যদি কেউ মাঝখানে কাজ পাত ছেড়ে চলে যায়, তখন আবার তোমাকে দেখতে হবে কে কটা করে কাজ করেছে, সেগুলো আসবো পরে। আপাতত এটাই ভাবি, দুজনেই পুরোটা কাজ করেছে। তাহলে বলো, এ তোমার অনুযায়ী যদি 3 টাকা পায়, তাহলে বি কত টাকা পাবে? 4 টাকা। এ যদি 3 রুপিস পায়, তাহলে বি কত পাবে? 4 রুপিস। তাহলে তোমার অনুযায়ী টোটাল কত পাচ্ছে? 3 আর 4 কত? তোমার অনুযায়ী টোটাল মানি 7, আর ওরা টোটাল মানি কত বলেছে? তাহলে 7-এর মান 28,000,
একের মান হচ্ছে 28,000/7 করলে কত আসে? 4। তোমাকে বার করতে হবে কত মান? 4 এর মান। তাহলে 1 মানে যদি 4,000 হয়, 4 মানে কত? 4,000 ইন্টু 4 মানে কত হয়ে গেল? 16,000। বুঝলে? ক্লিয়ার প্রত্যেকের? সবার ক্লিয়ার? এই অবধি গেল আজকে। পরের দিন আবার সোমবার দেখা হবে। একদম হাই এন্থুতে থাকো কিন্তু। মিজিয়ে থাকলে সরকারি চাকরি হবে না, একদম চেকে থাকতে হবে সবসময়। হাই অ্যাড্রিনালিন রাশ। মানে তোমার কিন্তু এটাই কাজ, এটাই ধর্ম, এটাই কর্ম এখন। চাকরি পেয়ে যাবো, তারপর মন খুলে মজা করবো। যা মাথায় এসেছিল, যেগুলো আমি করতে পারিনি, যেগুলোকে স্যাক্রিফাইস করেছিলাম, চাকরি পাওয়ার পরে করব। বুঝতে পেরেছো? আগে আগে মানে তুমি পড়তে পড়তে কিন্তু মজা হয় না। সব রুটিন ফুটিন সব আমরা বানিয়ে দেবো তোমাকে। কিভাবে পড়তে হবে, কখন উঠতে হবে তাও বলে দেবো, কখন খেতে হবে তাও বলে দেবো। এবার তোমার কাজ হচ্ছে শুধু প্রতিদিনের পড়া প্রতিদিন দেওয়া। যেমন করে স্কুলে করতে না, স্কুলের টিচারদের ভয় পেতে কিনা একটু হলেও, পেতিস না, মেরে দিতিস, মেরে দিস সেদিন যেমন। আমি সেটা বলছি, তুমি একটু একটু মানে রেগুলারিটি মেনটেন করবে। প্রতিদিন ক্লাসে আসবে, প্রতিদিনের ক্লাসের পড়া করবে, আর বাড়িতে যেটা দেওয়া হলো সেটাকে শুধু সলভ করে নিবে। এটাই যদি 1 বছর করো, তারপর তুমি তোমার মধ্যে র্যাডিক্যাল চেঞ্জ দেখতে পাবে। আমি তোমাকে বললাম। আর বাকি আমাদের সাকসেস স্টোরি সম্পর্কে যা জানার, আমাদের ক্র্যাকিট এডুকেশন বলে পেজ আছে, আমাদের ইউটিউবেও পেজ আছে। ক্র্যাকিট এডুকেশন যাবে, ওখানে গিয়ে দেখে নিবে যে আজ অব্দি কারা কারা কোন কোন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। ওটাই আসল। চলো, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। প্রত্যেকে ভালো অঙ্ক করো। থ্যাংক ইউ।